আসসালামু আলাইকুম। আমরা আবার চলে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আড্ডা দিতে। আসলে নিজেদের সাথেই আড্ডা দিতে, কারণ আড্ডা ছাড়া থাকতে ইচ্ছা করে না। আমাদের লাইফের ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করতে খুবই মজা লাগে। তো আসলে এবার আমাদের এপিসোড হচ্ছে বিদেশে দেশি নারী। অ্যান্ড এইটা আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ এখনের এই গ্লোবালাইজেশনের যুগে অসংখ্য মেয়েদেরকে বিদেশে আসতে হচ্ছে, সেটা সে পড়াশোনার জন্য হোক, ক্যারিয়ারের জন্য হোক, বা বিয়ে করেই হোক, ডিফারেন্ট রিজনে তাদের আসতে হয়। তো চলেন আজকে আমরা এখানে যারা তিনজন আছি, তিনজনই তিনটা খুব ডিফারেন্ট কনটেক্সটে বিদেশে আসা, কিন্তু তিনজনই মাইগ্রেটেড ওমেন। আমরা আমাদের স্টোরিগুলো, আমাদের এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ চেষ্টা করবো রাখার, যেন আপনারা বেনিফিটেড হন। তো সালমাপু, আপনার থেকে শুরু করি। কিভাবে আসা হলো, কোথায় আসা হলো, কোথায় আছেন এখন? আসসালামু আলাইকুম সবাইকে। তো ভালো লাগছে আবারও আমরা একসাথে হতে পেরেছি এবং কথা বলতে পারছি। তো সুমাইয়ার কথায় যদি আসি, আহ, আমি আসলে আমাকে বলা যায় এডুকেশন মাইগ্রেন্ট। কারণ আমি আসলে এসেছি পড়াশোনা করতে বাংলাদেশ থেকে। এবং আমি এখন অস্ট্রেলিয়াতে আছি, ব্রিসবেন সিটিতে। তো এই তো আমার আমার আসলে কি বলবো, ওই যে পিএইচডি করার অনেক শখ ছিল। এবং একসময় খুব শখ ছিল যে, বা শখ বলা যায় না, এটা বলা যায় যে মনে হতো যে কনভেনিয়েন্ট যে বাংলাদেশে পিএইচডিটা করব, তাহলে ফ্যামিলি মেম্বারদের সাথে একসাথে থাকবো, প্লাস যে চাকরি বাকরি যেহেতু এখানে করি এখানেই থেকে যাই, এখানেই সবকিছু করবো। বাট আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে প্রত্যেকের ডেস্টিনি বা সবকিছু ঠিক ঠিক করে রাখেন। তো একটা সময় মনে হলো যে আসলে দেশে আমার হবে না। দেশে হায়ার স্টাডিজ করতে গেলে যে ধরনের ডিমান্ড আর কি, যে ধরনের ডিমান্ড লাগে রিসার্চের জন্য, ওটা আমি দেশে থাকলে পারবো না। বিকজ অফ ডিফারেন্ট টাইপস অফ সোশিও কালচারাল ইউসি রেসপন্সিবিলিটিস প্লাস এক্সপেকটেশনস এভরিথিং। তো সেই সূত্র ধরেই আসা পড়াশোনা করতে। ফারজানার কথা শুনি। আহ, আপু আসছে পড়াশোনা করতে। আসসালামু আলাইকুম। আর আমি আমি পড়াশোনা করতে অস্ট্রেলিয়া আসি না, আমি পড়াশোনা করতে গেছিলাম আইআইইউআই, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামাবাদ। আব্বু আমার সাথে গেছিল প্রথম যখন যাচ্ছিলাম। এবং তখন পড়ালেখা করতে গেছিলাম। তো তখন আমি কম্পারেটিভ রিলিজনে ভর্তি হয়েছিলাম, মুকারানাতুল আদিয়ান। আহ আব্বু যেদিন রেখে আসছে আমার মনে আছে, আমি কাঁদতে 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 মানে আসলে তখন ধাক্কাটা, যাওয়ার এক্সাইটমেন্টটা বুঝি নাই, কিন্তু ওখানে যাওয়ার পর আব্বু যখন চলে যাচ্ছে তখন আমি বুঝছি যে হাই হাই আমি কি করলাম, বিদেশে চলে আসছি একলা একলা। হ্যাঁ। আর সেই সেই এরপরে এরপরে তো তারপর আবার ব্যাক গেলাম, মাস্টার্স শেষ করলাম, বিয়ে হলো মাস্টার্স এর মিডলে। তারপর মাস্টার্স শেষ করার পরে এরপর অস্ট্রেলিয়াতে আসছি স্পাউস হিসেবে। আচ্ছা, আর আমার স্টোরিটাও কিছুটা আপুর ফার্স্ট মানে মানে পাকিস্তানে যাওয়ার স্টোরির মতোই। সেটা হচ্ছে যে এ লেভেলস করার পরে আমি বাংলাদেশের স্কোপ খুঁজতেছিলাম, বাট আমার আমার আব্বু বা তাদের ব্যাকগ্রাউন্ডের কারণে আমার কাছে বাংলাদেশের এনভায়রনমেন্টটা খুবই মনে হচ্ছিল যে আমি যেদিকেই যাচ্ছি আমার কাছে খুব কনস্ট্রিক্টেড লাগছিল। তো আই ওয়ান্টেড টু সাফোকেটিং। সাফোকেটিং লাগতেছিল, এক্স্যাক্টলি। সো একটু বাইরে যেতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছিল যে নিজের মতো থাকি। তখন তার বুঝি নাই নিজের মতো থাকা আর অনেক কিছু, খালি মজা না। কিন্তু এটাও ছিল। আরেকটা ব্যাপার ছিল হচ্ছে যে আমার দুই ভাই এর আগে বিদেশে পড়াশোনা করে আসছে। তো ওইটা একটা ছিল যে আমার ভাইরা পড়ছে, আমি কেন পড়বো না। হুম। তো আলহামদুলিল্লাহ, বাট এটা আমার এটা আমার ক্ষেত্রেও ছিল সুমাইয়া, কারণ বড় ভাইয়া তখন বিদেশে পড়তো। তো রাইট। তাইলে বড় ভাইয়া বিদেশে পড়তে গেছে, আমিও বিদেশে পড়তে যাব। আই থিঙ্ক ফারজান আপু আর আপনার পাকিস্তানে যাওয়া আর আমার যাওয়া, আমরা দুজনের একটা বড় স্ট্রাগল ছিল আমাদের যে মানে ব্যাকগ্রাউন্ডটা, সেটার সাথে হ্যাঁ, আবার হ্যাঁ, আমরা আনম্যারিড ছিলাম। তো হ্যাঁ। আমি যখন আসি তখন আমি 19-20 হব, এরকম একটা সময় আসা। তো সেই সময় বিদেশে একা, আবার তারপরেও মালয়েশিয়া এমন একটা জায়গা যে আমাদের কেউ পরিচিত নেই, মানে কোনো আত্মীয় স্বজন ভাই কেউ নাই পরিচিত। সো এটা একটা অনেক বড় একটা, আমি চিন্তা করতে পারি নাই যে আব্বু রাজি হবে। বাট আলহামদুলিল্লাহ, যখন আমি বলছি আমার ভাইরা পড়ছে আমি কেন পারবো না, আমি তো ওদের চেয়ে ভালো স্টুডেন্ট, দেখলাম যে আব্বু একসেপ্টেড। বাট একটা ছোট ইন্টারেস্টের একটা নিউজ মনে পড়ে যে প্রিপারেশনের সময় আমি চুপচাপ মানুষ ছিলাম, তো প্রিপারেশনের সময় কেউ ওরকম জানে নাই। তো অ্যাপ্লিকেশন হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, এরপরে আব্বু স্টার্টেড সেইং এভরিওয়ান যে সুমাইয়া যাচ্ছে। যখন বের হইলো যে সুমাইয়া একা যাচ্ছে বিদেশে পড়তে, সুবহানাল্লাহ,
আই থিঙ্ক ইট ওয়াজ লাইক আ ফায়ার। এবং আমার মনে আছে একটা পার্টিকুলার আমাদের একজন মুরব্বী, উনি আমাদের আত্মীয় হন এবং খুব আব্বুর খুবই মুরব্বী টাইপের হুম। একজন মানুষ। সে 10 দিন আছে আমার ফ্লাইটে। আমার মনে আছে যে খুব সিরিয়াস একটা ফোন কল আমি শুনতে পাচ্ছি অন্য রুম থেকে, যে চিল্লানো হচ্ছে যে 10 দিন আছে, আমার হাতে একটা ছেলে আছে, নিকা পরাই দে অ্যাটলিস্ট কবর পড়া যায়, একা পাঠাইও না। ও মাই গড, আমি ভাবছি যে আব্বু বোনের রাজি হয়ে যাবে, আমি তো বলে হার্ট বেড়ে যাচ্ছে। এবং আমার রিয়ালিটি তখন এরকম যে আমি বিদেশে যাবই। তো আমি like কানে বলতো আমি কবুল দাও, আমি কবুল বলে তারপরে যাবো, আমি যাবো এরকম। বাট আলহামদুলিল্লাহ আই ওয়াজ সো সারপ্রাইজ যে আমার আব্বু বলছে আচ্ছা, এখানে তোমার সবচেয়ে বড় সাপোর্ট কে ছিল বিদেশে, মানে একলা তোমাকে আসতে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে আব্বু বড় সাপোর্ট? আব্বু আর কে? আব্বু সবচেয়ে বড় সাপোর্ট ছিল, আম্মুরাও ছিল। আম্মুরা ছিল, কিন্তু আই থিঙ্ক আব্বু যদি আরো স্ট্রং না হইতো এক্ষেত্রে, মানে আমার কাছে মনে হচ্ছে ফ্যামিলি কালেতে আম্মু সবাই করছে, কিন্তু বাইরের যে ঝড়, এই হুম, ঝড় মনে হয় ওটা যদি কিন্তু আব্বু বেশি। স্ট্রিক্ট না থাকতো, মানে আমাদের জন্য তো ঝড়টা একটু বেশি কঠিন ছিল আমার রিয়ালিটিতে। হুম। ওই ঝড়ে যে সে মানে আছে থাক, এরকম দরকার নাই এই মানুষের কথা শোনার শোনার, স্পেশালি সবাই যখন বলতেছিল। আমার যেটা ভাল লাগছে সেটা, উনি যখন বলে যে, মানে আমার কাছে কথাগুলো খুব ইম্পর্টেন্ট লাগে, বিকজ আমি পাশ থেকে শুনতেছিলাম যে শি ইজ মাই ডটার, আই ট্রাস্ট হার। এই যে একটা বাবার মুখ থেকে এই কথাগুলো বের হওয়া, আই থিঙ্ক এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া অনেক ছিল। বিশাল একটা হ্যাঁ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সালমা আপু যখন আসছেন তখন তো সালমা আপু মনে হয় ম্যারিড ছিলেন না? হ্যাঁ, আমি অবশ্যই আমি ম্যারেড ছিলাম, আমার দুইটা ছোট ছোট বাচ্চা ছিল। তো আপনার কিন্তু হাজবেন্ড। আমি তোমাদের মানে তোমাদের গল্পটা যখন শুনতেছিলাম তখন আমি ভাবতেছিলাম আর কি যে মানে আমি আমার কাছে মনে হচ্ছিল যে আমার ক্ষেত্রে না জিনিসটা একটু অন্যরকম ছিল। কারণ হচ্ছে কি, আমার যেহেতু অ্যাডমিশন প্রথমে হয়, আমি পড়তে আসতেছিলাম এবং আমার হাজবেন্ডের তো ছুটি ছিল না। তো যে কারণে উনি আমাকে রেখে উনি এবার চলে গেছেন। আমরা বাসা টাসা ঠিকঠাক করলাম, বাচ্চাদেরকে স্কুলে দিলাম, আমি আমি এনরোল হলাম, তারপর উনি চলে গেছিলেন আর কি। তো আমার জন্য যে কি খারাপ সময় গেছে, মানে আমি আসলে জীবনে কখনোই বাবা মা ছাড়া, তারপর বিয়ের পরে সংসার, আত্মীয় স্বজন সবাইকে নিয়েই সবসময় ছিলাম, বাট আমি কখনোই ভাবতে পারি না যে দুইটা ছোট ছোট বাচ্চা সহ আমি অস্ট্রেলিয়াতে সার্ভাইভ করতে পারবো। একলা মানে একলা। এটা আমার যে কি পরিমাণ কষ্ট গেছে, মানে এটা বলা যায় না। মানে উনি আমাকে কিছু কিছু বেসিক জিনিস চিনাই দিয়ে গেছে, বাজার করা, তারপর ওদেরকে স্কুলে যাওয়া, এরপরে হচ্ছে যে মানে বিভিন্ন জায়গায় মানে কোথায় কোথায় সবজি পাওয়া যায়। তারপরে তো আমার মানে ওই সময়টা আমার খুবই স্ট্রাগলিং একটা টাইম গেছে, সত্যি কথা যেটা, খুবই স্ট্রাগলিং টাইম গেছে এবং অনেক কষ্ট গেছে, অনেক লোনলিনেস, কারণ মানুষকে তো চিনতাম না। হ্যাঁ, আর হ্যাঁ। এখানে একজনের বাসায় এসে প্রথমে ছিলাম, ওনাকে আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি, বাট যেহেতু উনি ভাইয়া ছিলেন, সেহেতু আমি চাইতাম না যে আমার হাজবেন্ডের অনুপস্থিতিতে আমি আবার একজন মানুষের সাথে ভাবে মানে সবসময় যোগাযোগ করি। আমি চাইতাম যে আমি মানে নিজে নিজে, ইন্ডিপেন্ডেন্টলি হ্যাঁ, independent। ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করেই বাঁচি, সেটা চাইতাম। আচ্ছা আপু, চ্যালেঞ্জ গুলার আগে মানে বিদেশে থাকার তো চ্যালেঞ্জ অনেক আছে, যেমন সুমাইয়া একটু আগে বলতেছিল ভিডিও শুরু হওয়ার আগে যে ওর ভাই যখন ওকে রেখে গেছে কি অবস্থা। তবে সেম আমার ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, কিন্তু শুরুর দিকে কোনো ফানি ঘটনা ঘটে নাই, মানে যে বিদেশে আসার পরে যে উল্টাপাল্টা অনেক ঘটনা ঘটে, এরকম কোনো ঘটনা মনে আছে? ফানি ঘটনা বলতে আসলে ফানি অনেক ঘটনাই ঘটে আর কি। তবে একটা ফানি ঘটনা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে, ঢাকা এয়ারপোর্টে, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, ফানি ঘটনাটা আমি কেন বলবো ফানি, সেটা হচ্ছে যে আমি তো অনেক কান্নাকাটি করতেছিলাম, বুঝছো, আসার সময়। আমি যেই বুঝছো, আমরা মানে সব ইমিগ্রেশন শেষ হওয়ার পরে যখন বসে আছি, হঠাৎ করে আমার জামাই বলে যে সালমা দেখো না দেখো না, এই বিমানটাতে আমরা যাব। আমি বিমানটা দেখে এমন আশ্চর্য হয়েছে যে আমি কান্নাটা সব ভুলে গেছি। কেন, আপনাকে ফার্স্ট টাইম, সরি বাট আপনি কি ফার্স্ট টাইম বিমান দেখাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, না আমি আমি তো সিঙ্গাপুর এয়ারলাইন্সে এত বড় বিমানে কখনো উঠি নাই, বুঝছো? ও একটা ড্রিমের মতো ছিল যে এত সুন্দর এত বড় বিমানটাতে বিপদ। উঠবো, বুঝছো? মানে আমি না নিজেকে তখন খুব একদিকে গিল্টি লাগতেছিল যে আল্লাহ আমি কি সেলফিশ, আমি বিমান দেখে এক্সাইটমেন্টে সব কান্না টান্না ভুলে গেছি। আমার একটা, আই থিঙ্ক মালয়েশিয়া যারা আসে তাদের ফার্স্ট একটা বড় ধাক্কা খায়, সেটা হচ্ছে মালয়েশিয়ান অনেক ভাষা, বাংলাদেশের গালি। গালি? গালি, আহ হ্যাঁ, যেমন এটা তো এক্সাইটেড হয়ে যাবে। যেমন আমাদের বাজারের হচ্ছে পাসার। হাই হাই, এটা মানে তারপরে কি? তো পাসার বাজার, বাজার,
PAS বাজারকে বলে পাচা? PASAR, কিন্তু এই আরটা হচ্ছে সাইলেন্ট। সাইলেন্ট। ঠিক আছে, গেল। তারপরেটা তো আরো ভয়ঙ্কর, আমি এখন তো মানে বাণিজ্য থাকবে কিনা, মানে হচ্ছে বসো, সিট ডাউন। এটা হচ্ছে DU. হাই 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 হাই, আল্লাহ আকবার। আমার মনে আছে আমি আর আমার ভাইয়া আমরা ফার্স্ট টাইম একটা ইয়াতে ভাইয়া উঠে দাঁড়াইছে, আর তখন আমাদের টাইম আসে নাই। তো একটা মহিলা চিল্লাইতেছে এই ওয়ার্ড বইলা, আর ভাইয়া পুরা এত এম্বারেস হয়ে গেছে, বলে কি ছি ছি, লোকটা আমাকে এরকম করে বলতেছে। তা আমি তো পুরা, তো এরকম আরো, যেমন ধরেন একটা খুব ফেমাস জায়গার নাম, এখানে আপনারা যদি এখানে আসেন, এখানে আপনাকে বাজার করতেই হবে, চায়না টাউন এখানকার, ওইটার নাম হচ্ছে পাসার সেনি। এ আল্লাহ, অদ্ভুত অদ্ভুত শব্দ সব। তো তারপরে আরো মজাটা বলি, লাস্টটা বলি, দুধ, মিল্ক, ড্রিঙ্কিং মিল্ক ইজ SU. আল্লাহ। তো আমাদের মানে বিদেশে যারা আমরা বাঙালিরা আসি, মানে মুখ দিয়ে এই কথাগুলা খুব সাবলীল ভাবে বলাটা আমাদের জন্য খুবই difficult। ভাগ্য ভালো যে আমরা ইংলিশ কান্ট্রিতে আসছি না। হ্যাঁ, তো এটা একটা মজার ইনসিডেন্ট ছিল। বিশেষ করে হচ্ছে হ্যাঁ। চা খাবো, বলতেই হতো যে টি উইথ সুসু, টি উইথ সুসু। এই জিনিস আমার মুখ দিয়ে বলতে আমাদের মানে সবারই তুমি খুবই। যে ল্যাঙ্গুয়েজের কথা বললা, তখন আমার একটা জিনিস মনে পড়তেছে। আমি একদিন আমার দুই মেয়েকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো আমাদের তখন ধরো গাড়ি টাড়ি কেনা হয় নাই, আমরা তো গো কার্ট নিয়ে চলি, মা মেয়ে তিনজনা। ওরা আচ্ছা। ছোট ছোট, ছোটটার গো কার্ট লাগতো না, আমার আর বড়টার লাগতো আর কি। তো এখন উঠছি, ওঠার পরে কিছুক্ষণ গিয়ে ট্রেনটা থেমে গেছে এবং পুলিশ বলতেছে হপ অফ দ্য ট্রেন, হপ অফ দ্য ট্রেন। এখন এটা যখন বলতেছে আমি তো কিচ্ছু বুঝতেছি না, আমি হপ অফ ওয়ার্ডটা জীবনে শুনি নাই জানো। এখন দেখি যে এখন সবাই নেমে যাচ্ছে, আমি দেখে দেখে নেমে গেছি। কিছুক্ষণ পরে আবার বলতেছে এখন আমি তো কি বিপদে পড়ছি বুঝছো, এবার কিভাবে যাব, ওখান থেকে চিনি তো না। এখন ওদেরকে হাতে নিয়ে দাঁড়ায় আছি, কিছুক্ষণ পরে আবার ঘোষণা আসতেছে যে হপ অন দ্য ট্রেন, হপ অন দ্য ট্রেন। এখন আমি এটাও বুঝতেছি না, মানে আমার না তখন না জিনিসগুলো আসলে এত ইয়ে হয় না। তখন আমার বড় মেয়ে বলতেছে, মানে আমাকে বুঝাই বলতেছে যে আম্মু হপ অন হপ হপ অফ এটা আমাদেরকে স্কুলে বলে, যে বেঞ্চের উপরে উঠতে বলে, বেঞ্চ থেকে নামতে বলে। ও যখন এটা বলছে তখন ও আর মানে বাংলা ইংলিশ দুইটাই ভালো পারে আর কি। তখন ও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে আমি তো ওর কথা ফুললি বিশ্বাস করতে পারতেছি না, বাট ও টেনে টেনে নিয়ে যাচ্ছে। পরে আমি পুলিশকে জিজ্ঞেস করে শিওর হলাম যে আমাদের এখন উঠতে হবে। উঠতে হবে। আপুর এরকম তো কিছু আছে কিনা, ফারজানা আপুর? হ্যাঁ, আমারটা হচ্ছে কনস্ট্রাক্টেড ফানি। কনস্ট্রাক্টেড কেন বললাম, এখানে যখন বিয়ে করে আসে, তো আমার হাজবেন্ডের যারা ফ্রেন্ড পরিচিত, বড় ভাই ছোট ভাই, এরা সবাই, এদের একটা ইয়াই থাকে যে একটা নাকানি চুবানি খাওয়াইতে হবে নতুন যে আসছে তাকে। ঠিক আছে, এটা র্যাগিং না, কিন্তু এটা খুবই ফানি। যেমন কাউকে হয়তো ইয়া অফিস থেকে ফোন আসে, ডিমিয়া অফিস থেকে, ডিমিয়া মানে তোমার ওই যে মাইগ্রেশনের অফিস থেকে ফোন আসে, আর ওখানে ফোন আসলে তো স্ট্রোক হয়ে যাবে। তো ফোন এসে যেমন একজনকে জিজ্ঞেস করছিল তার কোন আইসক্রিম পছন্দ, সে কিন্তু ঠিক ঠিক বলতেছে সবকিছু, তার বয়ফ্রেন্ড আছে কিনা সব বলে দিছে। ওই ফোনটা কিন্তু আসলে করছে এক ভাই। ও তা আমাকে যেটা করছে, আমাকে আমার জামাই করছে, সে যেটা বলছে যে এখানে তো সুমাইয়া আসছে, তখন দেখছো না যে ট্রেনের মধ্যে উপরে যাওয়া যায়, নিচে নিচে যাওয়া যায়। তা আমাকে বলছে কি যে উপরে শুধু যাদের অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, যারা সিটিজেন হয়ে গেছে, তারা উপরে যায়। আর আমি চিন্তা করছি অস্ট্রেলিয়া যে রেসিস্ট বলছে, আসলেই রেসিস্ট। উপরে শুধু ইয়ারা যেতে পারে, সিটিজেনরা যেতে পারে। এন্ড বিলিভ, ও যে আমাকে বলছে বলে কিন্তু ও ভুলে গেছে আসলে, তখন ফার্স্ট তো যাই ক্লাস নাই। সেকেন্ড ক্লাস, এই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস না। হ্যাঁ আপু, আমি তো চিন্তা করে যাচ্ছি অস্ট্রেলিয়া রেসিস্টের মধ্যে এটা স্বাভাবিক। আর ও যে আমাকে বলে ভুলে গেছে, এরপর যে আমি ইউনিভার্সিটি আসা যাওয়া করতাম, বা কারণ তখন তো আমার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম, আপু বিশ্বাস করেন 9 মাস আমি কিন্তু ওইটাই বিশ্বাস করে বসেছিলাম। জীবনে কোনোদিন আমি নিচে সিট নাই, জেঞ্জাগিনি 9 মান্থ ওয়ান। উপরে যাই নাই। আমি উপরে উঠিনি নাই। আমার এটা ফাইন্ড আউট করতে 9 মাস মনে হয় লাগছে। কি ঘোলটা তারপর খাওয়াইছে তোমাকে। এবং সে বলতেছে তুমি নাইন কি তুমি এটা বিশ্বাস করছিলা? কিন্তু এখন অবস্থা এমন হয়েছে যে ওই যে আর অভ্যাস নাই, এখনো আমার উপরে যেতে আর ইচ্ছা করে না, আমি ওই নিচে নিচেই যাই। আর আমি আমি মানে দুইটা তালা ট্রেন দেখে ফার্স্ট আমি উপরে উঠবো, ফার্স্ট মানে ফার্স্ট পাই, আমাদের কিন্তু একতলা, সামনে থেকে আমি উপরে উঠতে হবে।
যেমন আরেকটা ভাবি আসছিল, ওনাকে ওনার জামাই সেম এই টাইপের বলছিল যে যখন তুমি রাস্তা পার হবে তোমার হাত এরকম উঁচু করে পুরো রাস্তাটা এইভাবে পার হইতে হবে। তো উনি সত্যি সত্যি এমনি পার হইতে দিয়েছে, দেখে যে কেউ হাত তুলে না। যাক, সে তাও মাথা কাজ করছে, কনস্ট্রাকটিভ। হ্যাঁ, আপনার কাছ থেকে তো এটা এক্সপেক্ট করা যায় না। আমি যে কি বোকা বোকা কাজ করছি, ইউ হ্যাভ নো আইডিয়া। আমি মানুষে আসলে লেখাপড়ে যে কি মনে করে আর বাস্তবে যে আমি কিরকম গাধার মতো কাজ করছি। তুমি জানো প্রথম জীবনে যখন চেক পাইছি, চেক পাইছি, তো চেকের মধ্যে আমি টাকাটা কিভাবে দিল, আমাকে তো চেক দিছে, বলছে তুমি ব্যাংকে যাবা। হুম। এখন আমি কি চিন্তা করছি যে চেকের মধ্যে যে ব্যাংকের নাম লেখা আছে আমি ওই ব্যাংকে যাব। তো আমার বড় মেয়েটা তখন অনেক ছোট, তা আমি তাকে স্ট্রলার ঠেলে 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 ওই ব্যাংকে গেছি যে ব্যাংকের নাম লেখা, গিয়ে বলছি আমার এই যে চেক, এই টাকাটা আমার লাগবে। তোর বলছে তোমার অ্যাকাউন্ট আছে, বলছে না আমার তো অ্যাকাউন্ট নাই। বলে কি তোমার অ্যাকাউন্ট না থাকলে কিভাবে তোমার নামে টাকা দিবে? চিন্তা করো মানে বিদেশে আসলে আসলে আমার যে মনে হচ্ছে খুব ছোট ছোট বেসিক জিনিসগুলো যে ধাক্কা খেয়ে খেয়ে শিখতে হয়। হুম। এটা একদিকে একদিকে মনে হয় মানুষকে ম্যাচিওর করে, প্লাস লাইফের প্রতি মানে, এবং এটার ক্ষেত্রে না আরেকটা জিনিস রিয়েলাইজ হয় যে ছেলেরা যখন বাইরের লাইফটা লিড করে, দেখবা ছেলেরা কিন্তু মেয়েদের চেয়ে অনেক ম্যাচিওর মানে একটা এজে গিয়ে কেন হয়, কারণ তারা যেভাবে পাবলিক লাইফটা লিড করে, ছোট হ্যাঁ। ছোট জিনিসগুলো তারা অটোমেটিকলি যেভাবে শিখে। আমরা কিন্তু একটা শেলড এনভায়রনমেন্টে বড় হই, মানে বিয়ের পরেও একটা বাবলের মধ্যে থাকি, শেলড থাকি আর ডিসিশন কন্টিনিউ। মেকিং এর কনসিকোয়েন্স, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। আমার কাছে মনে হচ্ছে, যদিও ইয়াটা একটু ডিফারেন্ট, বাট মানে আমরাও মেয়েরাও ডিসিশন মেকিং করি, কিন্তু আমাদের ডিসিশন মেকিং এর কনসিকোয়েন্সেস কিন্তু খুব বড় না। আমি আজকে কি রাখবো ইজ আ হার্ড ডিসিশন, বাট এই ডিসিশনটা যদি আমি ভুলও নেই, এটার কনসিকোয়েন্সেস বড় না। এই জন্য কিন্তু আমাদের ম্যাচুরিটি লেভেল এত বেশি না, বিকজ আমাদের কনসিকোয়েন্সেস সবসময় এই ছোটই থাকে। যখন আমি বাইরে কোনো ডিসিশন নিচ্ছি যে এই টার্ন না দিয়ে ওই টার্ন, আমি হারাই যেতে পারতেছি। তো যখন আমি বাইরের দুনিয়াতে ডিসিশন মেকিংটা করতেছি, তো এটা কনসিকোয়েন্সেসটা বড় দেখে কিন্তু এটা ডিসিশন মেকিং এর মানে ভারটা বেশি। তো হ্যাঁ, এটা আসলে অনেক সময় আমরা এখানে চিন্তা করি যে বুঝছো, আমি বোধহয় একটা জিনিস অ্যাড করতে পারি, যেটা সেটা কি জানো, মানে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, যেটা সেটা হচ্ছে কি, বাংলাদেশে তো মানে বাংলাদেশে কিন্তু পাবলিক ইন্টারাকশন যেটাকে বলে আর কি, যে মাস লেভেলে ছেলেরা যে কাজগুলো করে আর কি, হ্যাঁ, তো সেগুলোতে ধরো মাঝে মধ্যে আমায় করতে হয়েছিল, মানে বিভিন্ন অফিসে আর কি। বাট আমি সবখানে না এত হ্যারেস্ট হইতাম জানো, মানে আমার খুব বাজে অভিজ্ঞতা। ইভেন এটা একদম আমি কলেজ লাইফ থেকে বলতে পারবো তোমাকে, আমি তো ইন্টারমিডিয়েট রেজাল্টের জন্য মানে স্কলারশিপ পেয়েছিলাম, তো সেই স্কলারশিপ আমাকে অনার্সে ফার্স্ট ইয়ার থেকে দেওয়ার কথা ছিল, সেটা আমাকে কিন্তু দেয় নাই। আমাকে অফিস কিন্তু বারবার কিন্তু হ্যারেস করছে, টাকাগুলো কিন্তু শেষ পর্যন্ত আমি কিন্তু এখন পর্যন্ত পাইনি। ওয়াও, মানে মানে আমাকে অফিসে যেতাম ঠিকই, কিন্তু ওরা আমাকে এমন ঘুরাইতো, ওই দিন হুম আসেন হুম ওই দিন আসেন ওই দিন আসেন, তারপর পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টের ফাইল লুকাই ফেলছে, তারপরে হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত না মোর পাওয়ারফুল ম্যান ইন্টারভিন না করছে ততক্ষণ হুম পর্যন্ত আমি কোনো কাজই করতে পারি না বাংলাদেশে, জানো। আমার এটা যে এত বাজে অভিজ্ঞতা, মানে আমি যে কারণে হুম দেখা গেছে কি, মানে আমি যখন অস্ট্রেলিয়াতে আসছি তখন আমার একটা অভিজ্ঞতা হচ্ছে কি, আমাকে সব কাজগুলো নিজেকে করতে হয়েছে। যেমন ধরো ইন্টারনেট কানেকশন, তারপর হচ্ছে যে ইলেকট্রিসিটি কানেকশন, তারপর যে হাউস রেন্ট, তখন আমার কাছে ওভারওয়েলমিং লাগতো জানো, মাথা ভন ভন করতো যে আল্লাহ আমি এটা কেমনে করবো, মানে এত কথা আমাকে বলতে হবে, আমাকে ওই কাজ করতে হবে, ওইখানে যাইতে হবে, এইভাবে করতে হবে, ফোনে এতক্ষণ ফোনে থাকতে হবে, এত হ্যাঁ। প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, মানে কিন্তু আপু, কিন্তু সালমা আপু, একটা প্রশ্ন করি, বাংলাদেশে আপনি যখন পাবলিক ইন্টারাকশনটা হইতো, বিভিন্ন কাজে যাইতেন বা করতে চেষ্টা করতেন, তখন আপনার মেয়ে হিসেবে যে ট্রিটমেন্টটা পাইতেন, অস্ট্রেলিয়াতে যখন আপনি পাবলিক ইন্টারাকশন গুলো করছেন, তখন কি আপনার মনে হয়েছে কোথাও যে আপনি মেয়ে হিসেবে ট্রিটেড হচ্ছেন আলাদা? আমার আমার একদমই মনে হয় না, বাংলাদেশে আমি সবসময় মেয়ে হিসেবে ট্রিটেড হয়েছি, এবং আমার আগে পুরুষকে সবসময় প্রাধান্য দেওয়া হয়েছে, এটা আমি সবসময় সবাইকে বলি। ইভেন আমি আমাদের মানে কিছু ভাইয়া বাংলাদেশ থেকে এখানে বিভিন্ন সময় পড়াশোনা করতে আসে, এদের সাথে যখন কথা হয় তখন আমি বলছি যে আমি বাংলাদেশের মেয়ে হিসেবেই আমি বারবার, আমি দেখা গেছে যে আমি অফিসে কাজগুলো করতে পারতাম না, আমি একদমই পারতাম না, কারণ আমি একটু গিয়ে আসসালাম সালাম দিয়ে একটু সফট করে কথা বলে কাজগুলো করতে চাইতাম, আমি কখনো রাগারাগি করতাম না, তারপর ইয়ে করতাম না। কিন্তু অস্ট্রেলিয়াতে আমি কোথাও গিয়ে এই জিনিসটা বুঝতে পারি নাই যে আমি মেয়ে। এইটাই হচ্ছে পার্থক্যটা আপা। আমার কাছেও এটা মনে হয়েছে, কারণ
আমার আমার গণ্ডি তো আপনার চেয়ে বাংলাদেশে অনেক বেশি ছোট ছিল বলা যায়, কিন্তু এর মধ্যেও পাবলিক ইন্টারাকশনে প্রত্যেকবার দেখতাম যে খুব গরম। আপনি যদি পাওয়ার না দেখান বাংলাদেশে, আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি ছেলে না মেয়ে ইট ডাজন্ট ম্যাটার। এবং এই জন্য দেখো অনেক ভিডিও যে ভাইরাল হয় যে এই খারাপ ব্যবহার করতেছে, এই করতেছে, খুব পাওয়ারফুল কেউ, বিকজ উইদাউট দ্যাট নাথিং ওয়ার্কস। জিনিসটা এরকম হয়ে গেছে। আমার মনে আছে যে আমাদের ইউনিভার্সিটি, এই যে আপনি যেটা বললেন আমার স্কলারশিপের টাকা আমাকে দিবা ভাই, তো এটার মধ্যেও কত রকমের প্যাচ যে করা যায়। এবং শুধু শুধু ড্রয়ারের ভিতরে আমার স্কলারশিপের টাকা আমি জানি, দেখতেছি ওখান থেকে তুলে অন্য স্টুডেন্টকে দিচ্ছে, কিন্তু ওই যে আমাকে একটু হ্যারাস করবে মজা, মানে আই ডোন্ট নো ওয়াই দে ওয়ান্ট টু এক্সারসাইজ দেয়ার পাওয়ার অ্যাজ ওয়েল। যার কারণে হয় কি, তখন আমার কাছে জিনিসগুলো মনে হতো যে রুড না হইলে, পাওয়ার না খাটালে বাংলাদেশে কিছু হয় না। কিন্তু অস্ট্রেলিয়াতে আসার পর আমার কাছে প্রথম মনে হয়েছে যে, বিশেষ করে তার বাবু যখন আমি রাস্তায় হাঁটছি, বিলিভ মি আপু, আমি এটা সবাইকে বলি যে মাইগ্রেশনের পরে বাংলাদেশের মেয়েদের আমার কাছে মনে হয় বিদেশে একবার হলেও আসা দরকার। শুধু একবার তুমি রাস্তায় হাঁটবা ভাই, মানে ফ্রিডম কাকে বলে আমার মনে হয়েছে। আমি অথচ আমি হিজাব পরা, আমার আইডিয়া কিন্তু ছিল অস্ট্রেলিয়া যেহেতু প্রচন্ড রেসিস্ট, যে গালিগালাজ খাবো, আল্লাহ আমি একটা মুসলিম মেয়ে, আমি কিভাবে হাঁটবো এভাবে হিজাব পরা। কিন্তু নো ওয়ান ইজ লুকিং এট মি। আমার কাছে মনে হচ্ছে আল্লাহ দুনিয়াতে আমি হাঁটতেছি, জীবনে প্রথম ওরকম একটা ফিলিংস হয়েছে যে আমি রাস্তায় হাঁটতেছি, কেউ আমাকে কিছু বলতেছে না, কেয়ারই করতেছে না। মানে এটা কিভাবে সম্ভব? আমি ঘন্টার পর ঘন্টা একলা একলা হাঁটতাম। মানে আমার কাছে লাইফে ওইটা এত ফ্যাসিনেটিং লাগতো যে আমি একটা মেয়ে কিন্তু আমি রাস্তায় হাঁটতেছি। এবং আরেকটা জিনিস সালমা আপু দেখেন, আমার কাছে মনে হয় যে আসলে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, বাংলাদেশে যেখানে সেফটির এসও নাই, সেখানে অস্ট্রেলিয়াতে আমি হাঁটা কতবার হারাইছি, আমি অনেকবার হারাই গেছি। মানে এবং অনেকবার হয়েছে ইচ্ছাকৃত হারানো, যে আমি এদিক দিয়ে যাব দেখি কোথায় যাইতে পারি। কিন্তু সেফটি বলেন, মানে আমার কাছে তখন অবাক লাগে যে ওইটাও দেশ এটাও দেশ, আমরা কেমন দুনিয়াতে আছি বাট যে। আপু, এটা বলতেছেন আমার যেটা, ক্ষেত্রে এটা কি তো হয়তো জানো, ও হুম, সরি সুমাইয়া, তোমাকে থামাচ্ছি আমি। হ্যাঁ, হ্যাঁ। একটা কথা বলছি, আমার ক্ষেত্রে কি হতো জানো, আমি তো ধরো একটু গুনগুন করে আমার গান গাওয়ার খুব স্বভাব, বুঝছো? আমি একটু বাসে বা কোনো কিছুতে এরকম যানবাহন মানে ভেহিকেলে উঠলে আমার না অটোমেটিক্যালি একটু সুর আসে, বুঝছো? তো বাংলাদেশে তো গাইতে পারতাম না, কারণ হচ্ছে যে বাস টাসে উঠলে আমি বাংলায় গান গাইবো, সবাই শুনবে। তবে অস্ট্রেলিয়াতে আমি যেটা করতাম, সেটা হচ্ছে যে আমি পাবলিক ট্রান্সপোর্টে উঠলে আমি কিন্তু সত্যি গান গাইতাম, বুঝছো? আমি এখানে একটা এবং ইন্টারেস্টিং, হ্যাঁ জি আপু, সরি। হ্যাঁ, মানে আমার কাছে লাগতো কি, আমার খুব লিবারেটিং লাগতো। আর এই ব্রিসবেনে বুঝছো, মানে পাবলিক ট্রান্সপোর্ট গুলো আর কি, যে বাস গুলো, ট্রেন গুলো, ওগুলো কিন্তু অনেকগুলো কম্পার্টমেন্ট, অনেক ফাঁকা ফাঁকা থাকে। তো আমি আমার মেয়েদেরকে হাতে করে নিয়ে একটু ফাঁকা জায়গায় উঠতাম, একটু আরাম করে বসতাম, ওরা একটু আশেপাশে একটু খেলতো টেলতো, একটু হাঁটাহাঁটি করতো। তো ওই যে তুমি যেটা বললা যে আমি যে গাচ্ছি বাংলায়, ওরা তোমার ভাষা বুঝছে না, এটাও কিন্তু একটা লিবারেশন। এটা একটা মজার লিবারেশন। এটা উল্টা বাংলাদেশে গেলে এই ঝামেলায় পড়ি। আমি একটা কথা বলতে যাবো, ও এখানে সবাই বাংলা বুঝি। হ্যাঁ। তবে আপু, এটা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা নিয়ে আমরা মনে হয় স্ট্রাগল এন্ড অ্যাডজাস্টমেন্টে চলে আসি, যে কোথায় মাইগ্রেট করতেছি আর কার সাথে মাইগ্রেট করতেছি, এগুলো মনে হয় ম্যাটার করে। তো আমরা Of course, এটার সাথে of স্ট্রাগল এবং course. অ্যাডজাস্টমেন্ট এই জন্য, যখন আপু যেমন এখানে বলতেছেন যে এই যে একা হাঁটতে পারতেছেন, পাবলিক ইয়াতে গান গেতে পারতেছেন, আমার এই কমিউনিটিতে আমি অনেক মেয়েদেরকে দেখি যারা হচ্ছে আপনার বাংলাদেশে একা একা ট্রেনে করে ঢাকার বাইরে চলে গেছে, এখানে প্রান্ত প্রান্ত ঘুরে পারছে, কিন্তু বিশ্বাস করবেন হাজবেন্ড ছাড়া 1 ঘন্টার জন্য 20-30 বছরের লাইফে তারা এখানে বের হয়নি। এবং আমি বের হতে এইখানে সুমাইয়া, মানে মালয়েশিয়াতে? আপু মালয়েশিয়াতে। সালমা আপু, ওয়াও! অস্ট্রেলিয়াতে আছে এরকম, অস্ট্রেলিয়াতে এরকম প্রচুর আছে, যে এবং মেয়ে হয়তো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছে, বাংলাদেশে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছে, তার গাড়ি ছিল, কোম্পানির গাড়ি ছিল। সেই মেয়ে বিয়ের পর অস্ট্রেলিয়াতে আসার পরে, এখন প্রথম দিকে যেটা হয়েছে, ওই যে জামাই এখানে অনেক রকমের সোশিও কালচারাল মেন্টালিটিও কাজ করে। তো যার কারণে এট ওয়ান পয়েন্ট এখন তার যে অবস্থা, সে তার জামাইকে ছাড়া, মানে বাচ্চা নিয়ে, বাচ্চার ইমার্জেন্সি ডাক্তারের কাছে যাবে। রাইট, রাইট। এবং এটা কোনো খুব বেশি দূরে না, কিন্তু অতটুকু কনফিডেন্সও তার নাই। এবং সে ওটা যে যাবে পারমিশনও এটা থাকে expect না। করে না। এটা তো আমরা পারমিশনও নাই সামটাইমস। ও আচ্ছা 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 আচ্ছা, কারণ আমি না বুঝছো, ধরো এখানে ধরো অনেক একজন আপুর সাথে কথা বলতেছিলাম, তো উনি বলতেছিল যে আমি ড্রাইভিং শিখছি, এখন আমার জন্য খুবই, মানে আমার কাউকে এখন বলতে হবে না যে হাতে পায়ে ধরে যে আমাকে নিয়ে যাও।
মানে অস্ট্রেলিয়াতে তো ফারজান তুমি জানো যে জায়গাগুলো কত দূরে দূরে হয়, তাই না? হুম ইচ্ছা হুম করলে তো তুমি ট্রেন ধরে বাস ধরে সবখানে যেতে না পারবা না। না এটা খুব টাফ। এই যে লিবারেটিং ড্রাইভিং, কেন লিবারেটিং? এই জন্যই লিবারেটিং যে এখন হয় তার কাছে এটা লিবারেটিং, যে এই যে তুমি যেটা বললা এক্স্যাক্টলি। যে আপু ওই যে দেখা যায় যে অনেকে আসার পরে অস্ট্রেলিয়াতে যে ড্রাইভিং যে শিখবে হাজবেন্ড, কিছু আছে যে হাজবেন্ড খুব চায় যে হুম, ড্রাইভিং শিখো, এবং ওয়াইফরাই শিখে না, জানো, এটাও হ্যাঁ, আছে। এটাও এরকমও আছে, আছে। আমার কাছে অনেক হ্যাঁ। আছে, খুব অনেক মনে অনেক। হয় যে এই মেয়েটা বুঝতেছে না বেকুব যে তার যখন বাচ্চা হবে তো তখন তার লাইফের কি হেল অবস্থা হবে, এবং তখন দেখা যাবে যে কোনো কিছুর জন্য জামাই বসে থাকতে হবে, জামাই কখন আসবে। তো অনেক মেয়ে আছে আবার এই ডিপেন্ডেন্সিটাকে হয়তো এক এটাকে অনেক ধরনের প্রিভিলেজ ম্যানিপুলেট মনে করে। হয়। এটা অনেক প্রিভিলেজ মনে হয়। আমার মনে আছে যে এখানে অনেক জায়গায় এরকম গেছি যেখানে তারা হাজবেন্ডের জন্য ওয়েট করতেছে, বাট আমি চেষ্টা করি যে আমি ড্রাইভিং পারি না, বাট আই আই থিঙ্ক মালয়েশিয়ার একটা ভালো দিক হচ্ছে যে খুবই এফোর্ডেবল অল্টারনেটিভ, মানে উবার না, থেকে আমি শুরু করে আমি বাস এন্ড ড্রাইভিং এভরিথিং। শিখছিলাম, বুঝছো? আমি ড্রাইভিং শিখছিলাম, বাট আমি এখানে এসে কয়েকবার না খুব ভুলভাল কিছু কাজ করছি, করার পরে আমি খুব ভয় পেয়ে গেছি। যে কারণে আমি এখন এত স্পিড, বিশ্বাস করবে না, ব্রিসবেনে গাড়ির এত স্পিড যে আমার খুবই ভয় লাগে, বুঝছো? কিন্তু ওই যে সুমাইয়া তুমি যেটা বলতেছিলে আর কি, যে তুমি ড্রাইভিং পারো না, তারপরে তুমি তোমার সবখানে একা যেতে পারো, তো আমার হ্যাঁ, ক্ষেত্রেও সেটা, যে আমি সব মোটামুটি জায়গাগুলো অ্যাকচুয়ালি চিনি, কোথায় মানে যেতে যাওয়া হয় না হয়। বের হওয়া বা নিজে থেকে ইয়া করাটা একটু ইম্পর্টেন্ট, তাই না? হুম, কিন্তু আমার কাছে মনে হয়েছে হুম। যেমন ধরেন হাজবেন্ড তো আমি ট্যাক্সি নিয়ে যাব বা ইয়া নিয়ে যাব, তো আমি একাধিকবার এই কোশ্চেনটার ইয়া হই যে আম, কেন আপনাকে ড্রাইভ করে নিয়ে আসবে, বা ওনারা নিজেদের কথা বলতেছে যে আমাকে যে ড্রাইভ করে নিয়ে আসবে, কেন আমি কষ্ট করব? এই আশ্চর্য। অথচ সার্ভিসটা দেখো তাদের কাছে। সুমাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা হাদিস গুলোতে দেখো ঘোড়া চালানো জানতো না এমন মেয়ে খুঁজে পাওয়া যাবে, এক্স্যাক্টলি। বা উটে করে যাচ্ছে না একলা একলা, ঘোড়া চালানো জানতো না, তখনকার যানবাহন যা ছিল এগুলা, এবং তলোয়ার চালানো জানতো না এমন মেয়ে খুঁজে পাওয়া যায় যে যুদ্ধ করতে জানতো না। তো দে এক্স্যাক্টলি। অন টপ অফ দেয়ার স্কিলস, যে স্কিলস গুলা, সোশ্যাল স্কিলস গুলা, লাইফ লিডিং এর স্কিলস গুলা যেগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, হাদিস গুলো পড়লে দেখা যায় ওই সময়ের মেয়েরা, মহিলারা তাদের সোশ্যাল স্কিলের অন টপে ছিল। কিন্তু যখন যুদ্ধে লাগতেছে, মানে ছেলেরা মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তখন কিন্তু মেয়েরা ঝাঁপাই পড়ে যুদ্ধ করতেছে। এবং একজন মহিলা সাহাবী তাঁবুর খুঁটি নিয়ে শত্রু মেরে ফেলতেছে। এটা কিভাবে সম্ভব? তার তো স্কিল ছিল বলে সম্ভব। ওই হ্যাঁ, সাহস, কনফিডেন্স। আর আমাদের সময় ওই যে এটা হয় যে দুই দিকে হয়, কিছু হাজবেন্ডকে দেখেছি ইচ্ছাকৃতভাবে ডিপেন্ডেন্ট রাখে। যেমন আমি একজনের সাথে দেখা হয়েছিল, উনি বলছিল যে মানে এত রোমান্টিক্যালি বলতে চেষ্টা করছে উনি যে এক্স্যাক্টলি, এটাকে হ্যাঁ অনেক রোমান্টিক বা অনেক প্রিভিলেজের জায়গা মনে করা হয় যে ও হ্যাঁ তোমারটা তোমাকে নিয়ে আসে না, আমারটা তো হ্যাঁ নিয়ে আসে। হ্যাঁ তো আপনার যে র্যান্ডম কোনো জায়গায় আপনাকে যেতে হইলে তো আপনার ওয়েট করতে হয় ওনার জন্য, তাই না? হুম। আমার তো সেই কিন্তু ইয়া বিপরীত, নেই। হ্যাঁ, বিপরীত চিত্র হচ্ছে কি, যেমন ধরো আবার কেউ কেউ আমার মতো আছে, আমি এখানে কয়েকজনকে চিনি যারা ধরো সবার তো সব স্কিল থাকে না আসলে, যেমন হ্যাঁ মানে হ্যাঁ উনিও ভয় পায় যে রাস্তায় খুবই স্পিড, না জানি উনি কি করে, মানে এই যে একটা জিনিসকে, একটা ভেহিকেলকে কন্ট্রোল করার জন্য যে স্কিলটা, যে সাহসটা, বা যেই আমি বলবো যে কম্পিটেন্স, রাইট? হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ। ইয়াটা, এটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আমাদের ভিতরে হয়তো আমরা অনেকগুলো কাজ করতে পারি, একটা কাজ হয়তো আমার দ্বারা হচ্ছে না এই মুহূর্তে, বা আমি পারতেছি না। আপু ওই ওইটা ক্ষেত্রে একটা কি হয় জিনিস। জানো? ওই ক্ষেত্রে আমি দেখতেছি যে এত বেশি ফ্যামিলি প্রেসারের ভিতর আছে। কারণ কি জানো, মানে ড্রাইভিং না জানে যেটা হয় আর কি, যে হাজবেন্ডের উপর খুব প্রেসার পড়ে, তখন হাজবেন্ড কি করে, ওয়াইফকে সারাদিনই ব্লেম দিতে থাকে যে মানে আমার এত কষ্ট হচ্ছে, আমি আর কোনো হ্যাঁ কাজ করতে পারবো না। ওই ক্ষেত্রেও কিন্তু এটাও ওয়ান অফ দ্য ফ্যামিলি মানে অশান্তির কারণ হয়ে যায়। হুম, হুম, হুম। এটার বিভিন্ন রকমের ডাইনামিক্স আছে আপু, যেমন ডাইনামিক্স একদিকে আছে। যেমন দেখছি যে কিছু ওয়াইফ এটাকে রোমান্টিক ভাবে যে আমি তার উপর পুরো ডিপেন্ডেন্ট, কিন্তু আবার এটার কারণে তার লাইফ হেল হয়ে যাচ্ছে। এই এই ডিপেন্ডেন্সির কারণে কিন্তু সে অনেক দিকে অনেক রকমের কন্ট্রোল, ওইটা নিয়েও আবার অভিযোগ। আরে ভাই, তুমি নিজেই ডিপেন্ডেন্সি ক্রিয়েট করছো, তো তুমি তো এখন কন্ট্রোল হবাই। এখন তুমি যে দোকানেই যাচ্ছ, তোমার জামাই, তুমি কি এক্সপেক্ট করবে যে তোমার জামাই তার ড্রাইভার না, যে বাইরে দাঁড়ায় থাকবে, তুমি ভিতরে গিয়ে শপিং করবা? তোমার সাথে যাইতেছে, এখন সেও তো ভিতরে যাবে, সেও তো দেখবে তুমি কি শপিং করতেছো না করতেছো, সে তার মতামত দিবে। তখন কেন তোমার মাথা গরম হয়ে যেতেছে? আবার উল্টাটাও দেখছি যে জামাই শিখায় না যে না আমার উপর ডিপেন্ডেন্ট থাকুন, ওইটা হচ্ছে ওই যে ডিপেন্ডেন্ট থাকলেই তো সুবিধা, আমি তো আমার মতো করে সুবিধা। কন্ট্রোল করতে পারতেছি, এটাও আছে। হম। ডিফারেন্ট টাইপস অফ ডাইনামিক্স আছে, কিন্তু ওভারঅল আমার, হ্যাঁ বলো। মনে হয় আপু যে বিদেশে আসলে কিছু স্কিল এসেনশিয়াল। একটা এসেনশিয়াল, হচ্ছে কমন হ্যাঁ। কমিউনিকেশনের সাহস থাকা, হুম। যে
ইংলিশে কথা বলা, যে যদি ইংলিশ দেশে যায় বা যে দেশেই যাক, ইনফ্যাক্ট যে দেশেই যাক, আমি যে আপু স্পেনে গেলাম, আল্লাহ দুনিয়ার একটা মানুষ ইংলিশ বলে না। সেটাই আর কি। এটা আমার মনে হয় এই না সেগমেন্টে এই আমরা যে আসি যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, এবং অ্যাডজাস্টমেন্টটা মানে আমি মনে হয় দুইটা দিয়ে আমরা কথা বলি। এক হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্সে কষ্ট, মানে কি কিতে কষ্ট হয়েছে বা কিরকম লাগছে এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি, আর এটার সাথে এটাও শেয়ার করি যে কি মনে হয় যে আমাদের মেন্টালিটি কি থাকা উচিত। আম, হুম। তো হ্যাঁ, সবটাই সালমা থাকা আপনি উচিত। না আমার কাছে মানে যে জিনিসটা লাগতো, একটা জিনিস হচ্ছে যে আমি আসলে বাংলাদেশে অনেক মানুষের ভেতর ছিলাম, এখানে আসার পর আমার যে কষ্টটা ছিল নাম্বার ওয়ান সেটা হচ্ছে লোনলিনেস। হুম। আমার অনেক বেশি ফোন আসতো বাংলাদেশে, এখানে আসছি আর ফোন নাম্বার তো কারো কাছে নাই, কেউ আমাকে ফোন করতো না, আমার খুব কষ্ট লাগতো, তখন খুব লোনলি লাগতো। এটা এই জিনিসটা ছিল আমার একটা এক্সপিরিয়েন্স। আর একটা এক্সপিরিয়েন্স ছিল যে ফ্যামিলি এক্সপেন্স গুলো মানে ইয়ে করা, সবসময় হিসাব নিকাশের মধ্যে মানে করা, যে আমাকে আজকে বাজার করতে হবে, তারপর হচ্ছে কালকে বাজার করতে হবে, এটা শেষ হয়ে যাচ্ছে ওইটা শেষ হয়ে যাচ্ছে। তারপর আমি আবার 20 দিনে বা 21 দিনের বাজার আমি একসাথে করতাম, মানে কাঁচা বাজার গুলো একসাথে করতাম আর কি, যাতে পরের 21 দিন যাতে আমাকে আর যেতে না হয়। তো আমি আমার দুই মেয়েকে নিয়ে ট্রেনে করে, দুই হাতে নিয়ে একটু দূরে ট্রেনে করে চলে যেতাম, সবজির বীজ যেখানে পাওয়া যায় সেখান থেকে একসাথে একটা কিনে 21 দিনের জন্য কিনে আবার তিনজনে মিলে আবার ট্রেনে উঠে আবার বাসায় আসতাম। এই যে প্ল্যানিং গুলো, এবার সকালবেলা ধরো ঘুম থেকে উঠে দুজনকে রেডি করানো, রেডি করায়, খাওয়ায় দাওয়ায়, চুল আশ্রয়ে সবকিছু শেষ করে স্কুলে দিয়ে আসা, আবার ধরো বিকেল বেলা স্কুল থেকে নিয়ে আসা, গোসল করানো, খাওয়ানো দাওয়ানো, মানে সবকিছুতে আসলে কি বলবো অনেক বেশি অনেক প্ল্যানিং। মানে ম্যানেজমেন্ট স্কিল প্লাস হচ্ছে যে মানে পরিশ্রম, সবকিছু সবকিছু আসলে মানে সবকিছু। তো যে কারণে আমি আমার বড় মেয়েটাকে বলতাম আর কি, আবার আমার না ওই ভোর রাতে রোজার মাসে আর কি একটু ভোর রাতে একা একা ভাত খেতে উঠতে খুব কষ্ট লাগতো আর কি, যে আবার মানে রোজা রাখতে মানে সেহরি খাবো। তখন আমার বড় মেয়েটাকে, ও তো ছোট ছিল, 8-9 বছর বয়স আর কি, ওকে বলতাম যে আম্মু তোমাকে আমি জাগাবো, তুমি যা শুধু চোখটা খুলে রাখো, বললো যে আম্মু আমি জাগনা আছি, তাহলে আম্মু কি করবো, তাড়াতাড়ি করে দুইটা কিছু একটা খেয়ে ফেলবো। তো আরে মানে বাচ্চা মেয়েটা বিশ্বাস করবো না, ও আমার সাথে অনেকগুলো সময়, ও আমি আবার খেতে বসতে ডাকতাম যে মানে তুমি কি জেগে আসছো, বলতো হ্যাঁ আম্মু আমি জেগে আছি। আরে তো এই যে মানে এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় আর কি, যে এই যে মানে ম্যানেজ করা, এই যে সবকিছু মানে একা হাতে ম্যানেজ করা, দিস ইজ রিয়েলি রিয়েলি টাফ, কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে তখন হুম। অ্যাডজাস্ট করা যায়, বাট হুম। এটা আসলে কিন্তু একটু টাফ। tough। অনেক এটা এটার মধ্যে একটা হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার আমার হঠাৎ মনে হচ্ছিল যে আমরা মানে বাংলাদেশের কিন্তু যেমন আমরা ডিফিকাল্টি গুলোও আছে, একটা জিনিস তো ট্রু, আমি ম্যারিড ওমেন, বাংলাদেশে ম্যারিড ওমেন হিসেবে ইয়াগুলা ফেস করি নাই, কিন্তু অ্যাজ আ নন ম্যারিড বাপের বাসায় থাকা মেয়ে হিসেবে তো অনেক প্যাম্পার ছিলাম, তাই না? আহ মেয়েরা তো, আহা তো ওই আসলে কিন্তু মেয়েরা প্যাম্পার থাকে, হ্যাঁ। আমি জানি আসলেই না এই ডাইনামিক্স সুমাইয়া, কিরকম। দে হ্যাভ নো আইডিয়া, জাস্ট লাইক আমার যেমন কোনো আইডিয়া ছিল না আমি কি জান্নাতের লাইফ লিড করতেছি, কোনো আইডিয়া ছিল না। বাট এক্স্যাক্টলি। এখন যখন তাকাই তখন চিন্তা করি মাই গুডনেস, নবাব জাতির লাইফ লিড করতাম পুরা আমরা। পুরা সেটাই সেটাই। এক্স্যাক্টলি। তো আই আমি থিঙ্ক তো আমি দূরে না আসলে বুঝতাম না, তাই না, আমি যে তো এত বের হয়ে টালমাল। যাইতাম 3-4 দিন আর বাসায় ফিরতাম না, বুঝছো? ও এত তো আমার অবস্থা তো আরো খারাপ, বুঝছো? মাশাআল্লাহ। কোথায় কোথায় চলে এক্স্যাক্টলি। যাইতাম, বুঝছো? ওরে মাশাআল্লাহ, এত আপু ছিল। তখন আমি পরিশ্রম চিন্তা করি যে তখন যে এত এখন যখন পড়তে পারি না সময়, তখন আসলে এই যে একটা বই যে নিছি আমার তো কোনো টেনশন ছিল না যে রান্না আছে কিনা, খাবো কিনা, বরং উল্টা মা এসে আম্মু এসে দেখে খাচ্ছি না দেখে বকা দিতেছে, কম্বলের তলে ঢুকে টর্চ লাইট দিয়ে পড়তেছি, বাথরুমের ভিতর ঢুকে পড়তেছি, মানে কারণ কোনো তো টেনশন নাই, কোনো কোনো রেসপন্সিবিলিটি নাই। টেনশন নাই। এই যে হলের লাইফ, আমরা যে এই বাসা থেকে সবকিছু নিয়ে যে হলে চলে যাইতাম, রাত 1টা 2টা পর্যন্ত টেনিস কোর্টে বসে বসে গল্প করা, কোনো হ্যাঁ টেনশন আছে বলো? কোনো আপু পরের আসলে দিন কি কি লাইফ হবে, না, ইস, কি লাইফ। এক্স্যাক্টলি। এরকম আই লাইফ। থিঙ্ক আমার কাছে সবচেয়ে বড় অ্যাডজাস্টমেন্ট, যদিও আমি আনম্যারিড হিসেবে আসছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে বেরোবো, আমি তো ড্রাইভারে ফোন দিতাম যে ভাই আসেন, এখন আমি বেরো পারলে আমার বাসের জন্য বেশ করতে হবে। আমার কি আমি তো বাংলাদেশে ওই লাইফটা লিড করি না, এটা একটা বড় ইয়া ছিল, প্রবলেম এখানে ছিল। তবে আই থিঙ্ক আরেকটা জিনিস আমরা এখানে কথা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের বিদেশে এসে অ্যাডজাস্টমেন্টে আপনি আমি আমরা তিনজন বা যারা কিছুটা হলেও আমরা অ্যাডজাস্ট হইতে পারছি, একটা বড় অংশ কিন্তু আবার আমাদের ছেলেদের সাপোর্ট না থাকলে এটা হতো না।
আমি যেমন প্রথম 10 দিন আমাকে আমার ভাই নিয়ে আসছিল, আমার ভাই আমার সাথে ছিল 10 দিন। এবং ওই যে সেম, সে কিভাবে করে এলআরটিটা ইউজ করতে হয়, কিভাবে করে এটা করতে হয়, কোন অফিসে যেতে হয়, এই পুরা জিনিস সেট করে দিয়ে তারপরে কিন্তু ওনারা গেছেন। এই জিনিসটা একটা ছেলে যখন বিদেশে পড়তে যাবে, এ বাপ মা কিন্তু এই কাজটা খুব বেশি একটা করে না, তার জায়গা ভিসা বিশেষ। কিন্তু একটা মেয়ে গেলে দে এনশিওর যে সামবডি এলস ইজ গোয়িং, ওকে সেট আপ হুম। করা। তো এই প্রিভিলেজটা আই থিঙ্ক এজ আ ওমেন, একটা বেঙ্গলি ওমেন বা আমাদের কালচারের কারণে কিন্তু এটা একটা প্রিভিলেজ আমার মনে হয়। এবং যে এটা আমাদের হক সুমাইয়া, প্রিভিলেজটা কিন্তু হক। আমরা এই জিনিসগুলো কিন্তু বুঝি না, কারণ মেয়ে হিসেবে আমাদের যে হকগুলো আছে। এবং এখন সমস্যা হয় কি, এই কথা শুনলে কেউ বলবে যে ওর যখন প্রিভিলেজ দরকার তখন সে মেয়ে হিসেবে দাবি করে। কিন্তু আসল কথা হচ্ছে, অফকোর্স আমি মেয়ে, আমি মেয়ে হিসেবে এমন অনেক কিছু দুনিয়াকে দিচ্ছি বা ফ্যামিলিকে দিচ্ছি যেটা একটা ছেলে দিচ্ছে না। সেই হিসেবে আল্লাহ আমাকে এমন অনেক কিছু দিছে যেটা আমার হক। এই যে তুমি যেটা বললা যে আমি প্রোটেক্টেড কিনা, একটা মেয়ে সে বিদেশে হ্যাঁ বিদেশে যাওয়ার স্ট্রাগল নিয়ে ওটা আলাদা, কিন্তু সে বিদেশে যদি যায়, যাওয়ার পরে সে প্রোটেক্টেড কিনা, সে ঠিক আছে কিনা, এটা কিন্তু শুধু তার ফ্যামিলির রেসপন্সিবিলিটি না। আমার কাছে তো মনে হয় বিদেশে যাওয়ার পরে ওই কমিউনিটিরও রেসপন্সিবিলিটি, যে আমার কমিউনিটির যে মেয়েটা আসছে, যদি কেউ একলা এসে থাকে, সে ঠিক আছে কিনা। এটা কিন্তু ওই কমিউনিটিরও রেসপন্স, মানে আমি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে দেখি আর কি, যে একটা মেয়ে হুম ঠিক আছে হুম কিনা, তার টেক কেয়ার করা। এ দেখো, টেক কেয়ার শব্দটাকে কিন্তু আমরা প্রোটেকশনের এই পুরো জিনিসটাকে আমরা কিন্তু উল্টা দিকে ইন্টারপ্রিটেশন করে ফেলি, যে তার উপরে আমাদের হক। এটা কিন্তু জিনিসটা হচ্ছে আসলে কোরআন শরীফের আয়াতটা আমি যখন পড়ি, আমার কাছে লাগে যে আশেপাশে সব মানুষের উপরে মেয়েটার হক, যে আমাকে টেক কেয়ার করতে হবে তোমাদের, বিকজ আল্লাহ বলছে যে ইউ নিড টু টেক কেয়ার অফ মি। হুম আমি নাইস এভাবে করে হ্যাঁ চিন্তা করি নাই, কিন্তু খুবই ভালো লাগতেছে। আর এটা মানে তখন আরোই বেশি মনে হচ্ছে আমরা অ্যাজ আ মুসলিম ওমেন আরো প্রিভিলেজ তাহলে, তাই না? হ্যাঁ, যেটা তো আসলে আমাদের মানে এই জিনিসটা যে আমরা এখানে আমাদের টেক কেয়ার করতেছে, বা আমি যেটা গল্প করতেছিলাম একটু আগে, যে আমার ভাই 10 দিন ছিল আমার সাথে। এখানে দুইটা হুম। ইনসিডেন্ট হয়েছিল যে তারপর আমার কাছে মানে কিছুটা বেঙ্গলি কালচারের কারণে আরেকটু আমাদের একটা মানে ভাই ভাই বাবারা আমাদের একটু টেক কেয়ার করে, এই জিনিসটা মনে হয় আরেকটু বেশি সামহাউ, আই ডোন্ট নো ওয়াই। কেন আমি এক্সপিরিয়েন্স বলি, আমরা অনেক এখানে বিদেশি, আইআইইউএম ইজ ওয়ান অফ দ্য ফরেনার্স দের হাব এখানে। তো ওইখানে আমার ভাই 10 দিন যে ছিল, তো আমার ভাই চলে যাওয়ার পরে সবাই এটা আমাকে বলতেছে, কারণ কারোর সাথে তো পার্সোনালি কথা হয় নাই। আমাকে সবাই ভাবছে যে এটা আমার বয়ফ্রেন্ড বা আমার হাজবেন্ড, বলে যে এমন ইয়া আল্লাহ আরবরা বলতেছে ভাই তোমার সাথে সারাক্ষণ একসাথে কেন থাকবে। ভাই মানে আমার আমার যেমন আমি একটা অনেকগুলো প্রোগ্রাম থাকে ওরিয়েন্টেশনের, তো একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে যাচ্ছি, ভাই আমার জন্য খাবার কিনে দাঁড়ায় আছে। বা গাড়ি আমার অবশ্য আমার ভাই মানে একটু বেশি ছিল, এটা একটা ইমোশনাল জিনিস, যে আমি নামতেছি ভাই একটা হাত দিতেছে বা একটা মাথায় কিস করে বেরোচ্ছে। তো তাতে কাছে মনে হচ্ছে যে মানে আমাদের বাবা ভাইরা তো এই এই মানে আরবদের বেশি, বেসিকলি আরব বলো মালে বলো, যে এই লাভটা আমাদেরকে নর্মালি ইয়ারা দেয় না, ভাই বা বাবা দেয় না, এটা জামাই দিলা দেয় হুম মানুষের সামনে আর কি। আই ডোন্ট নো, বাট আমি কিন্তু দেখছি যে ভাইরা যে বোনদের ধরে আদর করতেছে, এটা তো বাংলাদেশে খুব নর্মাল, না নর্মাল? হুম হ্যাঁ নর্মাল না নর্মাল। আমার আম্মাদের মধ্যে দেখি আমার আম্মারা আমি কিন্তু মামারা দেখি এখনো দেখি এরকম যে ভাইরা আই ডোন্ট নো, আমি চিটাগাঙে বড় হয়েছে সুমাইয়া, চিটাগাঙে এটা খুবই অ্যাবনর্মাল মনে না হয়। চিটং এ নার্গিস আমাদের কিছু আপু ছিল না ওদেরকে দেখতাম তো সবসময় হাক দিত তারপরে ইয়ে করতো তাই আপু, কি জানি, হ্যাঁ আমি দেখি নাই, মানে খুবই খুবই বড় বোনটা ভাইরা দেখলে তো বোনকে বোধহয় সামনে হাঁট, পাশে পাশে হাঁটবে না, অথবা পিছিয়ে হাঁট, মানে পাশে হাঁটবে না। না ওইটাও এটা আছে আসলে ফারজানা এটা আমাদের একটা ওইটাও মনে হয় আছে কমেন্টে মানুষ জানাইতে পারে, কারণ দুই রকম এক্সপিরিয়েন্স। বাট আমি হ্যাঁ, যতটুকু খেয়াল করছি যে বাবাদের সাথে হয়তো ওরকম থাকে থাকে না, বা বাবারা একটু মাথায় হাত দিয়ে আদর করে, আর হাজবেন্ডদের হচ্ছে দুই রকম। একটা তো আছে বেশি মানে বেশি পাবলিকের সামনে প্রতিদিন আমার হয়ে যায়, হাজবেন্ডরা তো দূরে দূরে হ্যাঁ বা দূরে দূরে। কিন্তু ভাইদের একটা থাকে যে বোনদেরকে হাত ধরে হাঁটা, বোনদের অ্যাটলিস্ট। আর আমার ভাইরা অনেক বেশি ছিল, আমার ভাইরা মানে আমি কোথাও বেরোচ্ছি বা মানুষের সামনে ধরেন ওর সাথে মিট করছি, আমার ফোরহেড একটু কিস করবে, একটু আদর করে দিবে, আলহামদুলিল্লাহ এই জিনিসটা ছিল। তো বাট এনিওয়ে, যে জন্য এই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার ভাই যখন চলে গেল 10 দিন পরে, আমি একটা প্রোগ্রামে ছিলাম। তো প্রোগ্রামটা তার ফ্লাইটটা এমন ভাবে ছিল যে আমার ওই প্রোগ্রাম মিস করা যাবে না ওরিয়েন্টেশনে, তো ভাই একটা মেসেজ দিয়ে রাখছে। আর ওই হুম ওরিয়েন্টেশন প্রোগ্রামে পুরো ফোন অফ রাখা লাগবে। তো ভাইয়া চলে যাওয়ার পর আমি যখন বের হয়েছি, আমি ফোন অফ করছি, ফার্স্ট মেসেজ আর কি, যে আমি অলরেডি রওনা দিয়ে ফেলছি, ভালো থাকিস। আই থিঙ্ক দ্যাট
ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার হিট করছে যে পুরা একটা বিদেশ, আমি ওইখানে একা। মানে আমি যদি এখন পুট করে আমার খুব খারাপ লাগে, আমি দৌড়ায় বাসায় যেতে পারবো না। অ্যান্ড ও মাই গড, এটা যে কতটা গাট রেঞ্জিং একটা ফিলিং। এবং হ্যাঁ আমার মনে আছে সেটাই। একটা বড় হল রুম, আমি এমন ভ্যা করে কেঁদে দিছি, আমার সব ফ্রেন্ডরা এসে আমাকে কি হয়েছে সুমাইয়া, কি হয়েছে। বাট সামহাও পজিটিভ নেগেটিভ যাই হোক, আই থিঙ্ক যে আমাদের ছেলেরা যে আমাদেরকে সামহাও এই প্রোটেকশন ফিল করায়, এটাও কিন্তু একটা আমার কাছে খুব মনে হয় যে বিদেশে আসার ক্ষেত্রে আমার ভাই যদি আমার সাথে এভাবে করে অ্যাডজাস্ট না করে দিত, আই থিঙ্ক আমার আরো 10-12টা ভুল হইতো আর কি। তো এই অ্যাডজাস্টমেন্টের কিছু সবাই শেয়ার করেন, আমার মনে হয় যে যেটা কেউ স্পেশাল, সেটা শুধু কোনো ছেলে হবে সেরকম না, কিন্তু আপনাদের কমিউনিটি, আপনাদের টিচার বা অ্যাডজাস্টমেন্টের মনে হয় আমরা কিছু গল্প বা স্ট্রাগল শেয়ার করতে পারি মানুষদের জন্য, বা ফারজানা, কি স্ট্রাগল হইতে পারে বিদেশ আমি থেকে যারা ফার্স্ট আসবে, কি কি স্ট্রাগল হইতে পারে, এটাও একটা বিষয়। আমি আসলে মনে হয় আমি আমার আমার চ্যালেঞ্জ বা আমি যেভাবে অ্যাডজাস্ট করতেছিলাম কষ্টগুলোর দিকে এত বেশি হয়তো ফোকাসড ছিলাম, বা এত বেশি লোনলিনেস, সালমা আপু যেটা বলছিল লোনলিনেস, কারণ আমরা যে সময় আসি মাইগ্রেন্ট ওয়াইফরা টিপিক্যাল যেটা, তো ওই সময়টা না হাজবেন্ড খায়ে না খায়ে 7 দিন কাজ করে অলমোস্ট। এটা 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 খুবই টিপিক্যাল একটা গল্প, যেটা আমার আমার আর আমার হাজবেন্ডের সাথে হয়েছে, রাইট? তো যার কারণে ওই যে লোনলিনেসের ওই জিনিসটাও তো ছিল। তো আমার মনে হয় ওই সময় না আমি অনেক কিছু খেয়াল করি নাই আসলে আমি কিভাবে হেল্প গুলা পাচ্ছি, কিন্তু এখন যখন আমি ব্যাক তাকাই, যেমন আমার থিসিসের ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে আমি বুঝলাম এখানে সিটিজেনশিপ, এবং সালমা আপু এটা বলতে পারবে যে এখানকার সিটিজেনশিপ পাওয়া, সিটিজেনশিপের আগে পিআর পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া, এটার মতো যুদ্ধ, এটার যে কষ্ট, এটার যে স্ট্রাগল, এটার যে টেনশন, এটা আমি বুঝছি ফিল্ড ওয়ার্কে গিয়ে। যেহেতু অনেক হাজবেন্ডকে তখন দেখছি যে অনেক ফ্যামিলিতে অনেক হাজবেন্ড এই জিনিসটা নিয়ে বউটাকে ব্ল্যাকমেল করে, হ্যাঁ, বিভিন্নভাবে, এবং ইচ্ছাকৃতভাবে পিআর এর অ্যাপ্লাই করে না, বা পিআর এর অ্যাপ্লাই করাটাকে কিভাবে ম্যানিপুলেট করে, বা এটা দিয়ে কিভাবে থ্রেট দেয়। আমি তখন একদিন এত বছর পরে, দেখো আমি কিন্তু 17 বছর পরে, মানে এই যে গত 2 মাস না 1 মাস আগে একটা ভাবির পিয়ার হয়েছে আমাদের পরিচিত, তখন সবাই যখন কংগ্রেচুলেট করতেছে, তখন আমি সবার সামনে আমার জামাইকে বলছি আমি আমি কোন দিক দিয়ে পিয়ার হয়ে গেছি, এবং আমি যে পিয়ার এটার মানে কি, এগুলো আমি তখন কিছুই বুঝি নাই। বাট এখন যখন আমি প্রিভিলেজ। চিন্তা করি যে আপু আসলে কত প্রিভিলেজড, মানে হ্যাঁ, অথচ আমি কিন্তু আমার স্ট্রাগলের দিকেই ফোকাস, যে আমার স্ট্রাগলের লিস্ট কিন্তু এত লম্বা, হ্যাঁ, কিন্তু এদিক দিয়ে যে কত বড় বড় প্রিভিলেজ গুলো আমি পেয়ে পেয়ে আসছি। এবং এটাই আর কি, দেখা যায় যে আসলে দুই দিকে তাকাইলে বোঝা যায় বিগার পিকচারটা কেমন, না? সেটাই যখন সেটাই। হ্যাঁ, হ্যাঁ, I এই think অন্যদের জন্যই স্ট্রাগলটা দেখতেছি পিয়ার নিয়ে, তখন আমি বুঝতেছি ও মা, আমি তো অটোমেটিক হয়ে গেলাম কোন হয়ে দিক দিয়ে। গেছে। ও কি অ্যাপ্লাই করছে, কি ডকুমেন্ট লাগছে, কখন হয়েছি, হওয়ার পরে আমি কোনো মানে হওয়ার এক্সাইটমেন্ট তো বুঝি নেই, কারণ এটা কি হয়েছে আমি তো জানি না। কিছু হয় না। এটা এটা ট্রু, এটা ট্রু। আই থিঙ্ক মোস্ট অফ দ্য ট্রু কেসে ট্রু এটাই হয় ট্রু। যে হ্যাঁ, আমরা যখন স্ট্রাগলিং এর মধ্যে থাকি, আই থিঙ্ক স্ট্রাগল লাইফে বেঁচে থাকলে শেষ হয় না, কিন্তু যখন স্ট্রাগলিং এর মধ্যে থাকি তখন হ্যাঁ, প্রিভিলেজ গুলো বোঝা যায় না। আমি সেদিন একটা খুব সুন্দর কোট পড়লাম যে লিভিং ইন ইয়োর পাস্ট ইজ ডিপ্রেশন, লিভিং thinking about your future is anxiety, living in the moment is happiness. So I think just living in the আলহামদুলিল্লাহ, সেটা moment. আর কি এত সুন্দর খুব একটা সুন্দর কথা। একটা কোট, হ্যাঁ। হ্যাঁ, আসলে সত্যি পাস্টে লিভ করলে অনেক সময় আমরা ডিপ্রেশনে পড়ি, কারণ মনে হয় যে এটা হ্যাঁ। বোধহয় আমার জন্য খারাপ হয়েছে, ওইটা আফসোসের হয়ে যায়, ওইটা ইয়ে হয়ে যায়, হুম। সেটা আর কি। তো ওই যে ফারজানা যেটা বললা আর কি, তো আমার ক্ষেত্রে জিনিসগুলো না পুরো মানে বুঝছো বিপরীত ফারজানার হ্যাঁ, এক্সপেরিয়েন্সের। কারণ কারণ আপু তো আমাকে এই পথে নিজেকে হাঁটতে হচ্ছে, তারপরে ইনশাল্লাহ আমার হাজবেন্ডও এখন সেই পথে হাঁটতেছে, তো আমরা এখনো এই পথে হাঁটতেছি। আপু আমি এই আর স্ট্রাগল গুলো কি। যখন দেখি আমার যে, মানে আসলেই একটা পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে, এবং আমি হ্যাঁ, স্পেনে আপু দেখলাম এত এত ছেলেরা, তারা এই যে পর্তুগাল থেকে লন্ডন থেকে বিভিন্ন ইয়া থেকে যেভাবে থেকে আসছে চলে ইলিগাল আসতেছে, ছেলেগুলা, একটা কি পেপারের জন্য, কষ্ট। ডকুমেন্টেশনের জন্য বছরের পর বছর যেভাবে লাইফ লিড করতে হচ্ছে, মানে ইনহিউম্যান টাইপের, হম, ইনহিউম্যান। রিফিউজি এবং ইলিগাল মাইগ্রেন্ট হচ্ছে সবচেয়ে বেশি মানে কষ্টের, সবচেয়ে বেশি কষ্টের। আমি তোমাদেরকে একটা ঘটনা এই ক্ষেত্রে বলতে পারি, যেমন আমি একজন মানে আপুর আর কি, এবং বাংলাদেশে তো ভাবি বলি সবাইকে কমিউনিটিতে, ওনার চেহারা কিন্তু আমি এখন পর্যন্ত কখনোই দেখি নাই। কারণ হচ্ছে উনি কখনোই কারোর সামনে নেকাব খুলেন না, এবং
মানে অস্ট্রেলিয়াতে তো একটা ওয়ার্ড আছে বোর্ড পিপল, তো ওনারা সেভাবেই যে কোনো ভাবে হোক দালালের মাধ্যমে আসার কারণে এবং অনেক কষ্ট করে মানে জীবন মৃত্যু হাতে নিয়ে ওনারা মানে এখানে পৌঁছাইছে, তারপরে ডিটেনশন সেন্টারে ছিল, যে কারণে আমি ওনার মধ্যে দেখি কি একটা সেইম কাজ করে এবং একটা জিদ কাজ করে যে মানে এবং ওনারা কিন্তু মাসাল্লাহ এখন পুরোপুরি মোটামুটি অনেক মানে ফুললি সেটেল হয়ে গেছেন এখানে। অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানে তখন ওনাদেরকে যখন বলতেছিলাম হঠাৎ করে যে এরকম এরকম মানে আমি এডুকেশন মাইগ্রেন্ট হিসেবে আসছি, তখন উনি দেখলাম যে ওনার চেহারাটা একটু কেমন জানি একটু বিমর্ষ হয়ে গেল যে প্লেনে করে অস্ট্রেলিয়া আসা এটা তো ওনার জীবনে হয় নাই, এবং ওনার কাছে মনে হচ্ছিল আমি খুব হ্যাঁ প্রিভিলেজড। ওনার কাছে মনে হ্যাঁ হচ্ছিল আমি হ্যাঁ খুব হ্যাঁ প্রিভিলেজড। এই যে প্রিভিলেজের জায়গাগুলো, হ্যাঁ প্রিভিলেজের জায়গাগুলো কিন্তু আমাদেরকে কাউন্ট করতে জানতে হয়, সেটা যেটা ফারজানা বললো আর কি, আই যে থিঙ্ক সেম স্ট্রাগল তো এখানে আছে। প্রিভিলেজ আমরা আসলে আমাদের প্রিভিলেজ গুলোকে আমি যদি আমার পার্সপেক্টিভে বলি যে এখানকার হচ্ছে ডিপেন্ডেন্ট করে যারা যে মেয়েরা আসে এখানে ডিপেন্ডেন্ট ভিসা, প্রথম কথা হচ্ছে আপনাদের পিআর টিআর এর স্ট্রাগল বাদ দেন ভাই, আমি গত এখানে দিবই না এগুলা, মালয়েশিয়াতে তো কোনো হ্যাঁ সিটিজেনশিপ এই কিছুই আচ্ছা হয় না। এইটা একটা সরি তুমি না একটা কথা বলি, এটা না খুবই ইন্টারেস্টিং লাগে আমার। দেখো আমরা যাদেরকে কাফের মুশরিক বলে গালি দেই, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো রাইট, কিন্তু ঠিক আমাদেরকে পিআর দিচ্ছে, সিটিজেনশিপ দিচ্ছে, আমাদের সিভিক ফ্যাসিলিটিস দিচ্ছে। হ্যাঁ আর ইয়া, আমাদের যারা মুসলিম মিত্র, কোন কোনো দেশটা কোন একটা দেশটা কোনো হ্যাঁ আমাদের দেশে কোনো না, দেশ দেয় কোনো না, দেশে কোনো না, দেশ দেয় সৌদি না। আরব পর্যন্ত দেয় না, জানো না তো, আরে সৌদি আরব আরব পর্যন্ত দেয় না। কি বলে ওইটা সবচেয়ে সরি ভয়ঙ্কর, অন্য সুমাইয়া, দেশে হ্যাঁ আমার আমার মাঝখানে বুঝছো সৌদি আরব চলে যাওয়ার একবার ইচ্ছা ছিল, পরে আপু বলতেছে যে সৌদি আরব বা মিডল ইস্টার্ন কোন কান্ট্রি যদি আসলে ধরেন 10 বছর 20 বছর পরেও সিটিজেনশিপ দিত, আমি আপনাকে একদম বলতে পারবো দলে দলে মুসলিমরা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এক্স্যাক্টলি ওখানে চলে যেত, ওয়েস্টার্ন কান্ট্রি এক্স্যাক্টলি থেকে দলে দলে সেম যেত। সেটাই। সেম জিনিস মালয়েশিয়াতে সবাই বলতো যে তোমরা 50 বছর পরেও যদি দাও, জাস্ট যদি বলতো যে দিত অনেক মানুষ থাকতো, বিকজ বিদেশে থাকা বা নন মুসলিম দেশে থাকার ব্যাপারে এখনো অনেক হ্যাঁ ট্যাবু কাজ করে। আবার কাজ কিছু করে, জিনিসের হ্যাঁ। ইয়াও আছে, মানে অবভিয়াসলি আরাম আছে, এটা ব্যাপারে কোনো সন্দেহ নাই, হুম, আচ্ছা কিন্তু সরি তুমি কি যেন বলতেছিলা ওটা বলো, হ্যাঁ। কি বলতেছিলাম এটা একটা মজা যে ভুলে গেছো না। হ্যাঁ ভুলে গেছি, আচ্ছা অন্য কেউ কিছু বলতে থাকার কিছু কিছু একটা হুম, না বলতে সমস্যা গেছিলাম, নেই। ভুলে গেছি। আচ্ছা আমরা টপিকটাতে ফেরত আসি, বিদেশে হ্যাঁ টপিকে বিদেশে যেটা বলতেছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে যে এখন আমরা একটু তাহলে এখানে আমাদের যে চ্যালেঞ্জ, আমরা বিদেশের একটা কান্ট্রিতে আসলে আমরা, ও হ্যাঁ এখন মনে পড়ছে এই কথাটাই বলতে অ্যাকচুয়ালি আসতেছিলাম, সেটা হচ্ছে যে এ, আমি মালয়েশিয়ান পার্সপেক্টিভ থেকে এই কোশ্চেনটাতে আসি। মালয়েশিয়ান পার্সপেক্টিভে যেটা হতো সেটা হচ্ছে যে এখানে ডিপেন্ডেন্ট যারা বিয়ে হয়ে বউ নিয়ে আসে, ডিপেন্ডেন্টদের আপনার কোনো ইয়া নেই, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনি ও আপনার আল্লাহ, নামে কোনো কিছুই সত্যি? করতে পারবেন না। হ্যাঁ, কি বলো? জাস্ট আপনি থাকতে পারবেন। হ্যাঁ, আর কিছু হুম, কিছু জিনিস যেমন যে ইউনিভার্সিটি আইইউএম এর ইউনিভার্সিটি ওদের ফ্যামিলিকেও হয়তো কোনো মেডিকেল ফ্যাসিলিটি দিবে বা টাকা দিতে হবে, এরকম কিছু বেসিক কাজ ছাড়া ডিপেন্ডেন্টদের এখানে আপনি কোনো জব করতেই পারবেন না, কোনো জব ও, ওয়াও, বেসিক্যালি আল্লাহ, ইউ জাস্ট স্টে অ্যাজ কোয়াইট অ্যাজ ইউ আহ, পসিবল। হ্যাঁ, তো এইখানে হচ্ছে একদম 85% ডিপেন্ডেন্ট ভিসায় আসে, অবভিয়াসলি জামাইয়ের আন্ডারে আসে। তো হুম, যার কারণে ওদের কাছে এই হোল প্রসেস লাইক যে মানে আমি স্টুডেন্ট ভিসায় আসছি, আমি নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুঁজতে পারছি, আমি আমার নিজের একটা হুম, আইডেন্টিটি আছে, আমার একটা আইডি কার্ড আছে এখানকার, হুম, ওদের ওদের পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, তো এখানে যেহেতু ওয়ার্কার, মালয়েশিয়াতে একদম হুম, মেজরিটি বাংলাদেশি পাসপোর্ট ইজ কানেক্টেড টু দ্য ওয়ার্কার, ওয়ার্কার হ্যাঁ, শ্রেণী। তো এখানে হ্যাঁ, আমি যেমন আমাদের জন্য যারা আমরা এখানে যেটাকে পড়াশোনা বলা হয়, আমি একটু তোমাকে থামাই, যেটাকে বলা হয় লেবার মাইগ্রেন্ট আর কি, লেবার ওখানে তো মাইগ্রেন্ট, বেশিরভাগ হচ্ছে হ্যাঁ লেবার মাইগ্রেন্ট, হ্যাঁ। লেবার মার্কেট যেহেতু এখানে সবচেয়ে মানে এখানে বেঙ্গলি মানে এটাই ধরা হয়। তো এখানে আমি মানে ইউনিভার্সিটিতে পড়তেছি, আমার একটা মালয়েশিয়ান আইডি আছে, নট মালয়েশিয়ান সিটিজেনশিপের, বাট এখানে মালয়েশিয়ান ইনস্টিটিউশন একটা আইডি কার্ড আছে, তো যেখানে আমি যাচ্ছি সেখানে আমি এই আইডি কার্ডটা দিলে আমার এক রকমের ইয়া, আর আমি আমার গ্রিন পাসপোর্ট তাদেরকে দিলে পুরা ডিফারেন্ট তাদের অ্যাটিটিউড। ডিফারেন্ট, এগুলা হ্যাঁ। কিন্তু তখন যে প্রিভিলেজের কথা বলছিলাম এখানকার তাদের জন্য আমার এটা অনেক বড় প্রিভিলেজ যে ভাই তোমার নিজের আছে, তোমার জামাই হুম, ব্যাংকের মানে জামাইয়ের ফোন নাম্বার, জামাইয়ের ব্যাংকে তোমার ইয়া করতে হইতেছে না। এবং এখানে যেমন আপনাকে আমি এখানে যে ভিআইপি অ্যাপার্টমেন্ট গুলো আছে, এই অ্যাপার্টমেন্ট গুলাতে আপনি বাংলাদেশি হলে আপনাকে 6 মাসের ভ্যালিড ভিসা দেখাইতে হবে, নাহলে অ্যাপার্টমেন্টের ভিতরে আপনি
দাওয়াত আপনার এই অ্যাপার্টমেন্টে আপনাকে কেউ দাওয়াত দিচ্ছে, কিন্তু আপনি 6 মাসের ভ্যালিড ভিসা নেন না, হ্যাঁ, আপনি থাকতে এই পারবেন সালমা ই আপু আল্লাহ, অস্ট্রেলিয়ান রেসিস্ট বলি আমরা। আর সেটাই বলতেছে ওরা কেন সেদিন বলি শুধু বলি শুধু আমি না এত এখানে ঠক এখানে খাইছি। কত ফ্রি, তাই না? এক্স্যাক্টলি আমাকে বলতেছে আপনার আমি ভ্যালিড বিয়ে ভিসা করবো। দেখান, মানে অ্যাপার্টমেন্টের গার্ড। আমি এমনি করে তাকাই আছি, তোরে আমি ভিসা দেখাবো কেন? পরে আমি আপুকে ফোন দিয়ে বলছি, আপু আমি মানে আমার কাছে আছে, আমার ভিসা ভ্যালিড আছে আমার কাছে, বাট আমি ওকে কেন দেখাবো? আমি তো ভাই আপনার দাওয়াত খাইতে হবে না, আমি গেলাম। পরে বলে তুমি দাঁড়াও আমি আসতেছি। সে নিচে নেমে যখন সে তার অ্যাক্সেস কার্ড দেওয়া গেছে, তো তখন ওরা আর কিছু বলে নাই, কারণ অ্যাক্সেস কার্ড তারটা ইউজ করছে। হুম। এভাবে করে সে নিয়ে গেছে, কিন্তু আমি বলছি যে আমি আজকে ঢুকতাম না, কিন্তু আমার কথা হচ্ছে আমার ভ্যালিড কার্ড আছে, কিন্তু তুমি একটা অ্যাপার্টমেন্টের কার্ড, তুমি কেন আমাকে ঢুকতে দিবে না? অবভিয়াস সালমা তারাও আপু মনে জাস্ট করছে ইমাজিন এই জিনিসটা যদি এখানে হয়, সু করে কি অবস্থা করে ফেলবে। কি অবস্থা করে ফেলবে। আর তার মধ্যে দেখো এখানে সিভিল মানে কি বলবো, আমাদের যে ট্যাক্স কাটে, ট্যাক্সের বিপরীতে ওরা যে ফ্যাসিলিটিস গুলো দিচ্ছে, নাগরিক সুবিধা, হুম। ফারজানা একটু চিন্তা করে দেখো, ময়লা ফালানো, তারপর হচ্ছে হ্যাঁ, রবিবারে তুমি কখন ভ্যাকুয়াম মেশিন চালাবা, শনিবারে তুমি কখন ভ্যাকুয়াম মেশিন চালাবা, তোমার বাসায় যখন গেস্ট আসবে কতটুকু তুমি ভলিউমে শব্দ করতে পারবা, উইকডেজ গুলা কিরকম হবে। আমরা তো আমাদের আশেপাশে জানো উইকডেজ গুলোতে রাতের 8টার পরে কোনো শব্দই শুনি না। হ্যাঁ, রাতে রাতটা আপু অস্ট্রেলিয়া আসার পর আমি একটা সুমাইয়াকে বলছিলাম, আমার কাছে মনে হতো কি ভূতের শহরে আসছি 5টার পরে। সব বন্ধ হয়ে যায়। লাইট বন্ধ হয়ে যায় সব, আর শপিং সেন্টার থেকে কোনো দোকান 5টার পরে খোলা নাই, এটা কল্পনা করা যায়? এটা একটু বোরিং, এটা একটু বেশি বোরিং। এই সুমাইয়া, এটা বোরিং না এখন সুমাইয়া, যেমন, সুমাইয়া, তো আমি এখন একটা যেমন জিনিস আমার অ্যাড মনে হয় করি, আপু যে এটাই তো ইসলাম। ফারজানা একটা জিনিস অ্যাড করি তোমাকে, তুমি তাই খেয়াল আমি করছো এখানে কিনা বলি, জানি না। এখানে আমি কিছু কিছু ভোরে উঠলে রমরমাইয়া। ভোরে উঠলে কি দেখি জানো, 5টার আগে উঠে তারা কাজে যাচ্ছে, বুঝছো? ওরা হচ্ছে কি জানো, আর্লি আর্লি টু আর্লি টু বেড এন্ড আর্লি টু আর রাইজ, এটা ট্রু, আমাদের এখানে বুঝছো? কিছু এটা কিছু কিন্তু মানে হওয়া ইয়া উচিত। আছে। এখানে যত সুন্দর সুন্দর জায়গা আপনি দেখবেন, স্পেশালি আপনার খাবারের জায়গা, কিছু কিছু ওপেন হয় 4:30, এবং সারা রাত ওরা ওপেন থাকে, এরকম আর কি। আমি এটা- জানো কোনো কোনো দিন যখন ভোরে উঠি আমি জাস্ট বারান্দায় গিয়ে দাঁড়াই, আর দেখি সারে সারে মানুষ গাড়ি নিয়ে ড্রাইভ করে এসে গাড়ি পার্কিং করে জামা কাপড় চেঞ্জ করে জুতা টুতা পরে সুন্দর অফিসে চলে যাচ্ছে সকাল ভোর থেকে কাজ করা। আমি জানো বাংলাদেশে গিয়ে পুরো ডিপ্রেসড হয়ে গেছে মানুষের সকালবেলার ঘুম দেখে। হ্যাঁ, এটা হ্যাঁ কি, আপু, আপু এটা এই কি? জিনিসটা আমার হয়েছে, এটা আমার হয়েছে, আমি বাংলাদেশে গিয়ে এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারি না, কারণ মানুষ রাত 11টার পরে 12টার পরে আরেকজন মানুষের বাসায় যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ কাছে হ্যাঁ। বাচ্চারা কিন্তু তখন ঘুমাবে 8:30, 8:30 থেকে 9টা। আল্লাহ, এখন ওদের সাথে দেখা করাবো মানে পুরো আওলা ঝাওলা হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে মানুষ এটা কি অ্যাবনর্মাল লাইফ লিড করে এখন। খুবই অ্যাবনর্মাল, বাংলাদেশের বিশ্বাস করবা না, খুবই। বাংলাদেশের এবং পরিস্থিতিও আপু এমন, যানজট এড়াইতে তাদেরকে রাতে যাওয়া আসা করতে হয়। কিন্তু সবকিছু মিলাই আপু একটা অসুস্থ পরিবেশ মনে হয়েছে আমার কাছে। সেটাই। আমার কাছে হতো যেমন আমি একটা বাসায় দাওয়াত খেতে গেছি, তখন ওদেরকে দাওয়াত দিছি সন্ধ্যায়, আমরা 7টা বাজে ভাত খাওয়ার জন্য, 7:30 বাজে, বা আমার জামাই তো বুঝছো খুব 8টার মধ্যে খেয়ে ফেলে, উনি খুব মানে আর্লি শুয়ে যায়। উনি তো যে কি বিরক্ত বুঝছো, যে ওরা এখনো আসতেছে না, এবং ওরা আসছে 10টায়, চিন্তা করতে পারো। এটা তো 10টার আমি আগে, তোমার কাছে কেন দেখতে রাতের আসছি? দাওয়াত 10টার আগে যাওয়া যাওয়া কেউ হয় আসে না, না। যায় না, কিন্তু যেকোনো কিন্তু time। সুমাইয়া, এটা কিন্তু প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো মানে জীবন তো এরকম ছিল না, আমাদের তো হ্যাঁ, এশার নামাজের সুন্নাত তো পরে আশেপাশেই নাই সুন্নাত তো আপু। এরকম ছিল না। এটা অ্যাবনর্মাল একটা লাইফ, এটা অবশ্যই ট্রু। অ্যাবনর্মাল একটা লাইফ বাংলাদেশে যেটা চলতেছে আর কি। আমার কাছে না ওই যে আমার ঘুরে ফিরে আপু বিদেশের কথা বলতে গেলে ভাইয়া, ঘুরে ফিরে ওই শব্দটা আছে যে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড। আমি দুইটা ওয়ার্ল্ড দেখি, একটা ওয়ার্ল্ড এইদিকে আরেকটা ওয়ার্ল্ড এইদিকে, মানে এবং দুইটার পুরো দুটো টোটালি ডিফারেন্ট চিত্র। ডিফারেন্ট, তো এই মানে যে এখানে আচ্ছা যে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে মানুষ মাহবুবা, চলে আসে। হ্যাঁ জি আপু। বলেন। আচ্ছা ফারজানা, একটা প্রশ্ন তোমাকে, এই যে তুমি যেটা বললা আমি সেটা নিয়ে আমি খুব ভাবি, বুঝছো? এই যে দুইটা ওয়ার্ড, তাহলে কি আমরা প্রশ্নটাকে এভাবে চিন্তা করব যে ব্রিটিশ কলোনিয়ালিজমের পরবর্তীতে আমরা যখন নিজেদের হাতে ক্ষমতা পেয়েছি, উই আর ইনকেপেবল অফ বিল্ডিং আ গুড সোসাইটি, না না আ না ফেয়ার সোসাইটি? না আমরা আপু, কিভাবে এই জিনিসটা ভাববো? ইটস নট অ্যাবাউট উই আর ইনক্যাপেবল। যে জিনিসটা হচ্ছে আপু 200 বছর, শুধু যদি ইন্ডিয়ান কনটেক্সটে চিন্তা করি, 200 years ইজ এ ভেরি লং টাইম। 200 years তারা আমাদেরকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করছে আপু। এখন তো ব্রিটিশদের থেকে আমরা মুক্তি হয়েছি 47 থেকে এখন কত বছর, 70 বছর বেশি হয় না, মনে হয়, তাই না? হ্যাঁ বেশি না তো।
ওরা যে 200 ইয়ার্স আমাদের আমাদের সিস্টেমকে, আমাদের পুরো চিন্তা ভাবনা, আমাদের ডিএনএ কে চেঞ্জ করে দিছে বলা যায় যেভাবে। কয়টা জেনারেশন, 200 সেক্ষেত্রে ইয়ার্স মানে কতগুলো জেনারেশন না? সেক্ষেত্রে আমাদেরকে এটা থেকে উঠে আসতে মিনিমাম আপু 400 ইয়ার্স লাগবে আমার ধারণা। আরেকটা জিনিস আপু আমি চিন্তা করি, আমি কিন্তু যেমন মাইগ্রেশনের জার্নিটাও কেমন, প্রথমে ছিল মুগ্ধতা, হুম সবকিছু দেখেছিল মুগ্ধতা। এবার যেমন আমার স্পেনে গিয়ে আমি যখন ইতিহাসে হাঁটতেছি তখন দেখছি যে খোদা, আমি আমার ওয়েস্টের বর্তমান দেখে মুগ্ধ হয়েছি, কিন্তু অতীতে মুসলিমরা যেটা ছিল ওয়েস্ট তো এখনো সেখানেই যেতে পারে নাই। যেতে পারে নাই, সেটাই আর কি, সেটাই। আমি শুধু ক্যালিগ্রাফি গুলো এবং ওয়ালের কাজগুলো দেখে আমি চিন্তা করছি সফিস্টিকেশনের কোন লেভেলে মুসলিমরা গেছিল। এবং পাবলিক বাথ, আপু একটা পাবলিক বাথে গেছি যেটা 10th সেঞ্চুরির দিকে বানানো, এটা এখনো ওইভাবে আছে, ইউজ করা হয়, মানে ইউজ করার মতো নেই, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা সব, কিন্তু আচ্ছা, এখন ওরা বিভিন্ন ভাবে ঠেক দিয়ে রাখছে, ঠেক দিয়ে রাখা বলে না বাংলায়, হ্যাঁ ঠেস ঠেক দিয়ে দিয়ে রাখছে, রাখছে, হ্যাঁ যে ভেঙে যেন মাথার উপরে না হ্যাঁ 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 পড়ে। হ্যাঁ। আপু উপরে তারা এবং চাঁদের ইয়া করে সিলিংটাতে যেভাবে লাইটিংটা করছে, এই লাইট গুলা যে ঢুকতেছে, ন্যাচারাল লাইট গুলা রিফ্লেক্ট করে করে আপনি যখন বাইরে থেকে ঢুকবেন আপনার মনে হবে ভিতরে হয়তো অনেক লাইট জ্বলতেছে, একটা সিঙ্গেল লাইট নাই আপু। কিন্তু এমন ভাবে পুরো জিনিসটা পাবলিক বাথ, এটা কিন্তু কোনো রাজপ্রাসাদ না, পাবলিক বাথ মানে যেখানে কিন্তু মেয়েরাও গোসল করতে যেত, হ্যাঁ হ্যাঁ, মেয়েদের টাইম ছেলেদের টাইম আলাদা যেটাকে ছিল। হাম্মাম খানা, হাম্মাম, এবং যেটাকে নিয়ে হাম্মাম, হ্যাঁ। ওরিয়েন্টালিস্টরা অনেক কাহিনী রটাইছে। তারা তো অনেক হুম এগুলা, আচ্ছা যাই হোক, ফ্যান্টাসি এই সে রোমান্টিসাইজ ওগুলো হুম আলাদা কথা, কিন্তু তখন আমার কাছে আপু মনে হয়েছে আমরা এবং ইন্ডিয়াতে আমি যখন হিস্ট্রি আপু ঘাটতেছি, কারণ ওই যে লিগাল হিস্ট্রি গুলো ঘাটতে গিয়ে কলোনিয়ালিজমের আগে আমরা কেমন ছিলাম, ফিকাহ কেমন ছিল, এগুলো যখন ঘাটতেছি তখন দেখতেছি ইন্ডিয়া নিয়ে যত 13th-14th সেঞ্চুরির দিকে যত ট্রাভেলাররা, ইটালির ট্রাভেলার, বিভিন্ন দেশের হ্যাঁ হ্যাঁ ট্রাভেলাররা হ্যাঁ লিখে হ্যাঁ। গেছে, তারা বলতেছে তারা মানুষ খুঁজে পায় নাই দান করা, বা গরিব খুঁজে পাচ্ছিল না রাস্তায়। হুম এবং সেই সেম জিনিসটা কিন্তু এখন আপনি দেখেন আপু ওয়েস্টে, আপনি কিন্তু সিডনির রাস্তায় হাঁটবেন, হ্যাঁ হোমলেস কিছু হুম খুব রেয়ারলি খুঁজে আছে। পাবেন, হুম। কিন্তু নর্মালি আপনি যখন হাঁটবেন আপনি তো কোনো গরিব পাবেন না, না কোনো না। গরিব নাই, মানে খালি চোখে দেখলে আর কি। তো তো সেম এই জিনিস জিনিস। মালয়েশিয়াতে আছে, এই মালয়েশিয়াতেও কিন্তু আপনি আমার যেটা হয় যেখানে আমরা যখন ইয়া দেই তখন গোস্ত দিতে মানে ছোট গোস্ত দেওয়ার জায়গা নেই, ইদার হ্যাঁ মানে আপনাকে হচ্ছে পুরোই একটা খাসি দিতে হবে কোনো ইনস্টিটিউশনে, হুম। আর নাই ছোট জিনিস কোনো হেল্পিং হ্যান্ড না, মানুষকে এটা আপনি দিয়ে এটা আসলে দেওয়ার তো, জায়গা নেই। হ্যাঁ আমি যেটা বলছি, ফারজানা যেটা বলছো আর কি, এটা আসলে ইম্পর্টেন্ট, যেটা ইটস এ লং টাইম টু গো ফর আস হ্যাঁ হ্যাঁ, তো টু আমরা চেঞ্জ। ইনকেপাবল না আপু, আমাদের কিন্তু বাংলাদেশের যে ফারজানা খারাপ আপুর অবস্থার সাথে আমি কথা একটা জিনিস বলতেছি। অ্যাড করি আপু, ফারজানা আপুর সাথে একটা অ্যাড করি, 200 বছর আমাদেরকে করে তো তারা ছেড়ে দেয় নাই, দে আর স্টিল হ্যাঁ ছেড়ে ডমিনেটিং দেয় আস, নাই দে আর স্টিল আপু। ডমিনেটিং আস, ডমিনেশন তো স্টপ হয় নাই রে বাবা। আপনি হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, আমি আমি তো ইকোনমিক্স এখন টিউশন করাই, আপনি একটা প্রপার আপনার মানে আপনার দেশের জন্য শুধু চিন্তা করে একটা ফিসকাল পলিসি নেন, এটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন বাংলাদেশ বা এরকম কোনো কান্ট্রিতে, এই এখতিয়ার কি তাদের এখনো আছে? তাহলে হাউ না, আর উই থিঙ্কিং হ্যাঁ যে এখন এই জন্য না, জানো আমার কাছে কি মনে হয় জানো, আমার কাছে মানে মাইগ্রেশন আর কি, মাইগ্রেশনটাকে আমার কাছে এই জন্য মানে এখনো আমার এটা খুব একটা প্রাইমারি একটা চিন্তা আর কি। আমার মাইগ্রেশন, কোন মাইগ্রেশন জানো, লেবার মাইগ্রেশন কি আমার এখনো পর্যন্ত এই জন্য একটা পলিটিক্স মনে হয়। তুমি সুমাইয়া যে কথাটা বললা আর কি, এখনো এটা পলিটিক্স। দিস ইজ এ বিগ পলিটিক্স। কেন আমি বলি তোমাকে, যে তোমার দেশ থেকে তোমাকে উচ্ছেদ করে বা ডিসপ্লেস করে তুমি যখন একটা নতুন কান্ট্রিতে আসবা, সেখানে তোমার মেইন স্ট্রিমে ঢোকার আগ পর্যন্ত তুমি কিন্তু মার্জিনালাইজড মানুষ থাকবা, মাইনরিটি থাকবা। তুমি তোমার তোমার দেশে তুমি কিন্তু চাইলে ডক্টর, ইঞ্জিনিয়ার, অমুক তমুক খুব মানে বড় বড় জিনিস হইতে পারবা, কিন্তু তুমি যখন একটা নতুন একটা জায়গায় আসবা সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটি গুলা কমে যায় এবং স্ট্রাগলটা অনেক বেড়ে যায়। তখন মানুষের সার্ভাইভাল ইনস্টিংটা এত বেশি গ্রো করে যে থ্রাইভ ইনস্টিংটা একদম ডেড হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। এটা না আমার কাছে খুবই হতাশাজনক লাগে জানো, মাইগ্রেশনের এই ক্রিয়েটিভিটি, সাইডটা। ক্রিয়েটিভিটি একদম শেষ, তার লেভেল, তার উফ। এনার্জি লেভেল, তার চিন্তার সবকিছু শেষ, মানে এবং হ্যাঁ ফারজানা জানো, মানে কিছু কিছু মানুষকে আমি দেখতেছি যারা একটা দুইটা পোস্ট ডক করা, বাট এমন একটা পর্যায়ে এখন জীবনযাপন করতেছে যে তাদের রিসার্চে কোনো কন্ট্রিবিউশন নাই, জাস্ট কোন রকম সার্ভাইভাল।
আমার এত কষ্ট লাগে জানো যে মেধাগুলোকে এভাবে নষ্ট হতে দেখে, জানো। ও, আমি যে এই যে মাইগ্রেন্ট উমেনদেরকে নিয়ে যখন এখন আমি একটা জিনিস মানে একটা থিম আর কি, আমার থিসিসের একটা থিম যেটা আমি এক্সপ্লোর করতেছি, সেটা হচ্ছে মাইগ্রেন্ট উইমেনদের যে সমস্যা, এটা যে ওরা জানে না এটা না, ওরা জানার পরেও ওরা কিন্তু সিস্টেম যে জানে না তা না। এখানে দেখা যায় মাইগ্রেন্ট উইমেন হাজবেন্ডের জন্য আনতেছে ফ্রি লেবার, আর অস্ট্রেলিয়ান সোসাইটির জন্য আনতেছে চিপ লেবার। সো হুম। অস্ট্রেলিয়ান সোসাইটিও এটা কিছু করবে না, জামাইও কিছু করবে না, কারণ দুজনেই প্রিভিলেজ, তার থেকে লাভ হচ্ছে। তো যার কারণে সমস্যাগুলো কিন্তু আছে এবং আছে এবং আছে। আছে, সেটাই। হ্যাঁ, খুব এগুলো তো ভালো পলিটিক্স একটা আপু, পয়েন্ট। অফকোর্স এগুলো তবে পলিটিক্স। আমার মনে হয় যে এখন যেহেতু আমরা অলমোস্ট টাইম হয়ে গেছে, আমরা একটু কাঁচাই বলে না, কাঁচাই নিয়ে আসি এবং ফোকাসে চলে আসি। সেটা হচ্ছে যে এটা ট্রু, মাইগ্রেশন করা উচিত নাকি না, ব্রেইন ড্রেন বা এই মোরালিটি মুসলিম কান্ট্রি না নন মুসলিম কান্ট্রি, এগুলা ইনশাল্লাহ যদি সময় সুযোগ থাকে উই উইল হ্যাভ সাম এপিসোডস। বাট আজকের যে ফোকাস সেটা হচ্ছে যে মাইগ্রেশন তো হচ্ছে, মেয়েরা আসতেছে, সেটা মেয়েরা পড়াশোনার জন্য নিজের ডিসিশনেই হোক আর তাকে বিয়ে দিয়ে আনা হোক, মেয়েরা তো আসতেছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা চলেন, উই শুড টক, লেটস ফিনিশ আওয়ার সেগমেন্ট টুডে উইথ যে আমরা এখানে আসলে কি কি আপনার মনে হয় যে মেয়েরা কেন অ্যাসিমিলেট করতে পারছে না, এটা একটা কোশ্চেন। আর করতে এবং কি করা উচিত, কি মাইন্ডসেট নিয়ে, ধরেন এখানে আজকে যারা দেখতেছে এরকম হয়তো অনেকে আছে যারা অলরেডি মানে বিদেশে আছে কিন্তু দে হ্যাভ নট, তাদের কুকুন থেকে তারা এখনো বের হয় নাই। সো হয়তো আমাদের আজকের কথা আমাদের কিছু ইন্সপিরেশন তাদেরকে হেল্প করতে পারে, বা কেউ এখন এই ট্রানজিশন মোমেন্টে আছে যারা বিদেশে যাবে। সো আমাদের কাছে মনে হয় যে কি কি ইস্যু এখানে আমরা দেখি যেটা কনসার্নিং, এবং কিছু অ্যাডভাইস, এই দুটাই একসাথে করে আমরা ইনশাল্লাহ আজকে কনক্লুশন করব। তো আই থিঙ্ক আমি একটা ছোট জিনিস দিয়ে শুরু করি। আমার যেটা মনে হয় যে যে মেয়েগুলা বিশেষ করে বিয়ে হয়ে আসে, সেটা আমি কয়েক জায়গায় দেখলাম। আমার নিজের বোনের হচ্ছে টার্কি বিয়ে হয়েছে, সেটা তারপরে আমার জার্মানিতেও বিয়ে হয়েছে। আমার বোনদের বেশিরভাগ বিয়ে হয়ে তারা বিদেশে গেছে, আমি মনে হয় একমাত্র যে নিজে পড়ে আসছে। এবং আই ক্যান সি দ্য ডিফারেন্স যে যখন তারা বিয়ে হয়ে আসে তখন তারা মানে হাজবেন্ডের উপরে প্রচন্ড ডিপেন্ডেন্ট, এটা হাজবেন্ড চাক আর না চাক তার ডিপেন্ডেন্সি তাদের একটা এমন ভাবে ক্রিয়েট হয়ে যায় যে তারা এটাকে ভাঙতে পারে না। হাজবেন্ডের ফ্রেন্ডের বউ ছাড়া তাদের কোনো ফ্রেন্ড আছে কিনা জিজ্ঞেস করে দেয়, ঠিক আছে? তারপরে হচ্ছে যেই জায়গাটাতে আপনি জানবেন আপনি করে নিয়ে আসেন। এবং সবচেয়ে কঠিন যেটা আমার সবচেয়ে অসহ্য লাগে এখানে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ইংলিশ ঠিক করা যায়, তারপরও হাজবেন্ড না নিয়ে গেলে তারা ডাক্তারের কাছে যাবে না, অসুস্থ হয়ে পড়ে আছে পড়ে আছে পড়ে আছে। হ্যাঁ, এবং অনেক প্রবলেম এরকমও আছে যে গাইনোকোলজিক প্রবলেম, হাজবেন্ড হচ্ছে যাবে না, কারণ সে ডাক্তারের কাছে কইতে তার লজ্জা লাগে, বইয়ের ইস্যু, যে ও হাজবেন্ড আল্লাহ। তোমার এই ইস্যু আমি বলবো কেমনে। আর বউ হচ্ছে হাজবেন্ড নিবে না তাই যাবে না। তো করতে করতে এরকম হয়েছে যে সে বলে কি হ্যাঁ একটা প্রবলেম হয়েছিল, এটা সলিউশনও হয়ে গেছে, কেমনে সলিউশন হয়েছে জানি না, এখন আমি বেটার ফিল করতেছি তাই আর। কিন্তু মানে আসলে আল্লাহ ভালো জানে যে ভিতরে জিনিসটা আসলে কতটুকু তাকে এফেক্ট করতেছে, তাই না? বাট মেইন থিং হচ্ছে আমার কাছে মনে হয় মালয়েশিয়ার যে কথাটা আমি বলতেছিলাম, যে মালয়েশিয়া যেহেতু আরো আপনাকে লিগালিও আপনাকে হেল্প করবে না ড্রাইভ করতে, হ্যাঁ আপনি চাইলেও আপনি পারবেন না করতে, এরকম জায়গায় আরো বেশি ডিপেন্ডেন্সিটা একটু অনেক চরম আকারে বেশি। সো এটা আমার কাছে মনে হয় একটা কঠিন জিনিস, একটা ভয়ঙ্কর জিনিস। এবং এখানে মানে কমিউনিটিতে এমন একটা জায়গায় চলে গেছে যে একজন আরেকজনকে সরাসরি অপোজিট জেন্ডারকে ফোন করবে, মানে এত বেশি এটা আছে যে মেয়েগুলা অফিসে ফোন করে কোনো একটা ইনফরমেশন নিবে, কোনো একটা করবে, এগুলাও তারা এখন করতে চাচ্ছে না। আল্লাহ, এই কোথায় চলে গেছে ডিপেন্ডেন্সিটা, এই। মানে অথচ এই মানুষগুলো মাস্টার্স পিএইচডি পাবলিক ইউনিভার্সিটি থেকে করা মানুষ, ঠিক আছে? সো হুম। এই একটা জিনিস আমার কাছে মনে হয় স্ট্রাগলিং এর জায়গা। আপুরা আমরা একটু স্ট্রাগল গুলা বলি, তারপরে একটু ভালো কথা বলে শেষ করবো। হ্যাঁ, সালমা আপু, আপনার কি মনে হয় বলেন। না, আমি আসলে এখানে আসলে এই এই বিষয়গুলো আসলে অনেক ভাস্ট আর কি, এবং খুবই ভ্যারাইটি অফ মানে কেসেস আছে। তবে আমি যেটা বলবো যেটা সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ তো আমাদের অনেক আছে, অনেক আছে চ্যালেঞ্জ, তাই না? আর মানে অ্যাসিমিলেট আমি কিভাবে করব? আমি বিশ্বাস দিয়ে অ্যাসিমিলেট করব, নাকি আমি আমার আইডেন্টিটি ধরে রেখে অ্যাসিমিলেট করব? আমি কিসে অ্যাসিমিলেট করব? এটা আমার কাছে মনে হয়েছে যে অস্ট্রেলিয়াতে এটা একটা প্রবলেম। মেয়েরা আসলে ইসলামটাকে বেশিরভাগ ক্ষেত্রে ওন করে না, বেশিরভাগ মানুষরা মেয়েরাই
আমি ছেলেদের কথা বলবো না, ছেলেদেরকে আমি দেখি যে নামাজ পড়তে যাচ্ছে, অমুক করছে তমুক করতেছে, বা ছেলেদেরকে দেখি যে একটু ভ্যালু গুলাকে ওন করে। এটা কারণ হচ্ছে যে বাংলাদেশে যেহেতু তারা মস্কের সাথে ছেলেরা চাক বা না চাক হয়। কিন্তু আমার কাছে একটা যে নিজে অ্যাসিমিলেট, তুমি শব্দটা বললা, আমি অ্যাসিমিলেশন শব্দটার আসলে অনেক অনেক মিনিং আছে। আমি যেটা দেখি যেটা সেটা হচ্ছে আমি প্রেফার করি হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে কি আমি আমার কালচারাল ভ্যালু গুলা, কালচার এবং ভ্যালুস গুলাকে আমি গুড কালচার ভ্যালুস, মানে ফারজানা হয়তো বলবে যে ব্যাড কালচার এন্ড ভ্যালুস, না আমি বলবো যে আমাদের গুড কালচার এন্ড ভ্যালুস গুলাকে আগে থেকে বিসর্জন দেওয়ার চিন্তা না করে আসা দরকার। আমি দেখি যে মানে ফর এক্সাম্পল, আমি ওড়না পড়তে হবে না বিদেশে গেলে, এই কথা যে আমি কত মানুষের কাছে শুনছি। বাট অন্য আমাকে কেন পড়তে হবে সেটা বুঝতে হবে, কেন প্রথমেই কেন আমি সারেন্ডার করার জন্য প্রস্তুত, এটা আমার প্রশ্ন। আমি দর্শকরা অনেকে হয়তো শুনবেন, তাও আমি প্রশ্ন করছি যে এই ভ্যালুসটা কেন আমাকে প্রথমেই বিসর্জন দিতে হবে, বা এরকম ছোট ছোট বিষয়গুলা। এটা হচ্ছে একটা দিক যে আমি আমাকে কিভাবে দেখতে চাই, আমার আইডেন্টিটি আমি কিভাবে দেখতে চাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমি সোসাইটিতে কিভাবে আমার অবস্থানটা দেখতে চাই, আমি কি আমার ডিপেন্ডেন্ট হিসেবে আমাকে অবস্থান দেখতে চাই, নাকি আমি এখানে কিছু করতে চাই। এই দুইটা প্রশ্ন আমি সব ধরনের মেয়েদের জন্য করছি। একদম মানে বিয়ে হয়ে আসা, এডুকেশন পড়াশোনার উদ্দেশ্যে আসা, বাবা মার সাথে থাকা, আসা, যেভাবে হোক না কেন, আমার মনে হয় এই এই দুইটা কোশ্চেন আমার কাছে ভাইটাল মনে হয়। এবং এই দুইটা কোশ্চেন যদি কেউ করতে পারে বা ভাবতে পারে, তাদেরকে আমি দেখি যে মাশাল্লাহ মানে সুন্দর একটা অস্ট্রেলিয়ান সোসাইটিতে ইন্টিগ্রেট করে যায়। এতটুকুই বলার ছিল। আমি আমি সুমাইয়ার আর সালমা আপু দুজনের কথাটাকে আসলে ইমফেসাইজ করবো আপু। এক নাম্বার হচ্ছে যেহেতু অস্ট্রেলিয়ার কনটেক্সটে কথা বলি, অস্ট্রেলিয়াতে আমি যেহেতু দেখি যে অলমোস্ট যেমন আমার পার্টিসিপেন্টের মধ্যে 98%-এর উপরে হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসায় আসে, স্পাউস ভিসায় আসে, রাইট? এই যে জামাইয়ের ফ্রেন্ডের বউ, ভাই আমার কথা হচ্ছে যেদিন এখানে পা দিবে সেদিন থেকে না এইদিকে হাঁটারই দরকার নেই। নিজের ফ্রেন্ড, আমি এখন মানে যাদের সাথে কথা হয় দেখি যে বিভিন্ন জিনিস নিয়ে স্ট্রাগল করে, আমি বলছি আপু সবার আগে দরকার আপনার ফ্রেন্ড, ওই জামাইয়ের ফ্রেন্ডের বউ না, ওই সার্কেল না, আপনার নিজের ফ্রেন্ড। এবং আমি আমাকে দিয়ে উদাহরণ দেয়, অ্যাট ওয়ান পয়েন্ট অফ মাই লাইফ আমি এমন ডেসপারেট ছিলাম, ফ্রেন্ডস যখন দেখছি যে না আমি জিনিসগুলো করছি টিপিক্যাল, আমি যা বলি এগুলোর ভিতর দিয়ে আমি নিজেই গেছি। হ্যাঁ, কারণ এজন্যই আমি হয়তো এগুলোর ব্যাপারে আরো বেশি ভোকাল। ভোকাল। দেখা গেছে যে আমি নিজেকে এমন ভাবে আইসোলেট করছি, আমার মেয়ে ক্যারাটে শিখতে গেছে, ওখানে যখন বসছি আমি ছোটটা কোলে, পাশে এসে দেখছি একজন বসছে, তাকে দেখে মনে হয়েছে বাংলাদেশি। প্রথম প্রশ্ন বাংলাতেই জিজ্ঞেস করছি যে আপনি কি বাংলাদেশি? যখন বলছে হ্যাঁ, আমি নামও জিজ্ঞেস করি নাই, কিচ্ছু না, সেকেন্ড কথাটাই বলছি আপনি আমার ফ্রেন্ড হবেন। তো আমি এই পরিমাণ ডেসপারেট ছিলাম, এবং শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস নাও। আমি আমি এইভাবে 3 জন ফ্রেন্ড করছি, 3জনই আমার এখন বেস্ট ফ্রেন্ড। এবং আমি এই ঘটনাটা এজন্য বলি যে বিদেশে আসার পরে সবচেয়ে বড় ভুল কয়েকটার মধ্যে 1 নাম্বার হচ্ছে নিজে ফ্রেন্ড করে না, এবং অন্যরা ফ্রেন্ড হতে চাইলেও হয় না, জামাইকে এসে বলে, জামাইয়ের পারমিশন খুঁজে, মানে লাইক এগুলোর অনেক রকমের ইয়ে আছে, যে নেইবার আছে কথা বলবে, আগে জামাইকে জিজ্ঞেস করে আমি কি ওর সাথে কথা বলবো। এবং এটারও আরো অনেক রকমের ডাইনামিক আছে, ভয় থেকে এখানে তো প্লেন থেকে নামার পরেই অনেকগুলো শখ হয় আসলে, কালচার শখ, জায়গার শখ, ল্যাঙ্গুয়েজের শখ, অনেক কিছু শখ, তো ওই সবকিছু মিলায় নিজেকে খুব ভলনারেবল। আরেকটা যেটা হচ্ছে যে ড্রাইভিং শেখাটা, আমার মনে হয় যে ওয়েস্টার্ন কান্ট্রি হলে ড্রাইভিংটা অবশ্যই শিখে আসা উচিত, বা আসার পরে সর্বোচ্চ চেষ্টা করা উচিত যে ড্রাইভিংটা শিখতে। আর লাস্টে আপু যেটা বলছেন যে নিজস্ব আইডেন্টিটির ব্যাপারটা, অনেক অনেক একটা বড় অংশকে দেখি আসার পরে না এমন ভাবে গা ভাসায় দেয়, ইংলিশ ড্রেস পরা বা অস্ট্রেলিয়ান সাজার যে চেষ্টা, তখন আমার কাছে, এবং এটা সবার চোখেই লাগে, মনে হয় কি কাক যেন ময়ূর হইতে চেষ্টা করতেছে, বা আমি ওদেরকে ময়ূর আমাদেরকে কাক বলতেছি না, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এবং এই জিনিসটা কিন্তু ওদেরও চোখে লাগে। আমি এখানে অজিদের সাথে কাজ করতে গিয়ে যেটা দেখছি, তারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে যে মানুষগুলো নিজেদের কালচারাল ব্যাকগ্রাউন্ডকে প্রিজার্ভ করতে চেষ্টা করে, এটা ওরা অ্যাপ্রিসিয়েট করে। তো এবং এটা বিভিন্ন কারণে দরকারও, নিজের নিজের আইডেন্টিটিটাকে একদম বিলীন করে দেওয়ার তো কোনো দরকার নেই, নিজের স্বকীয়তাটা থাকাটাই হচ্ছে বিউটিফুল। আমার কাছে ওটা মনে হয় যে ইটস রিয়েলি বিউটিফুল, যে আমি আমি কোথাও থেকে বানের পানিতে ভেসে আসি নাই, দিস ইজ মি, এবং আমার পিছনে একটা পুরো দেশ আছে, একটা কালচার আছে, অনেকগুলো মানুষ আছে।
তো এই জিনিসগুলাই আমার কাছে মনে হয় মাশাআল্লাহ, আই থিঙ্ক ওভারঅল আমরা যেটা বলতে পারি, এটা আমার পিএইচডিরও টপিকের একটা বড় পয়েন্ট হচ্ছে যে এটা শুধুমাত্র বাঙালিদের না, ওভারঅল মেয়েদের বাই ডিএনএ গ্রোথ মাইন্ডসেটের একটা ডেফিসিয়েন্সি আছে। ওরা ওয়েট করে যে অন্য সবার গ্রোথ হচ্ছে কিনা, দে ওয়ান্ট টু বি দ্য ক্যাটালিস্ট ফর এভরিওয়ান এলস গ্রোথ। দেন যদি কিছু গ্রেট বাচ্চা কাচ্চা আইডিয়া। থাকে, হ্যাঁ এটা কিন্তু একদম আমাদের মানে ভাবে সাইন্টিফিক্যালি প্রুভেন যে গার্লস হ্যাভ দ্যাট ডেফিসিয়েন্সি অফ গ্রোথ মাইন্ডসেট। তো এই গ্রোথ মাইন্ডসেটটা আমরা যেভাবে যে রিজনই আসি না কেন, জাস্ট যদি আমাদের মাথায় থাকে যে আমি অ্যাজ আ পার্সন ইজ অ্যান এন্টিটি, আমরা যদি মুসলিম ভাবে চিন্তা করি যে আমার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আল্লাহ দিচ্ছেন আমাকে, যতদিন এই দুনিয়াতে থাকতেছি এইটাতে আমাদের গ্রোথ করতে হবে। একটা কথা ছিল না যে একজন মুসলিম কখনো এক জায়গায় যে কালকে যে দিকে ছিল আজকে সে জায়গায় থাকে না। তো এই গ্রোথ মাইন্ডসেটটা মাথায় নিয়ে আপনার ডেফিনেশনে যেটা গ্রোথ সেটাই করেন, একটা জায়গায় নিজেকে আটকে রাখেন না। এবং যে কান্ট্রি যেখানে আসি, লাভ দ্যাট প্লেস, বি ইয়োর, হ্যাভ ইয়োর ওন ওয়ার্ল্ড। এটা বলেই আমি শেষ করব, কারণ আপনি যখন নিজের একটা দুনিয়া থাকবে, আমি একটু একটা জিনিস আমার মনে হয় বলা খুবই ইম্পর্টেন্ট, যে সবসময় যে হাজবেন্ড আমাদেরকে আটকায় রাখতে চাচ্ছে জিনিসটা এরকম না। থিংস হচ্ছে ওদের নিজেদের লাইফের অনেক কিছু, হ্যাঁ ওরা ওদের ওদের ক্যারিয়ার, ওদের সবকিছু, ওরা বউটাকে আনছে তাদের লাইফ ইজি করার জন্য। মাথায় রাখেন এটা, যে আমার লাইফ ইজি হবে। সে তো সেখানে সে আমার বউটা এটা করলো কিনা, আমার বউয়ের লাইফে এটা হইলো কিনা, খুব কম মানুষ এটা ভাবে। এটা ভাবা হিউম্যানলি পসিবল না। তো এটা আপনি আরেকজনের উপরে দিয়েন না যে আমি আমার হাজবেন্ড আমাকে হেল্প করলো কিনা। ইটস ইয়োর রেসপন্সিবিলিটি টু গ্রো ইয়োর সেলফ। তাহলে আপনার আই হোপ যে আমাদের এই ভিডিও যারা দেখতেছেন, যারা দেখবেন, হোপফুলি ইউ ক্যান বি অ্যান ইন্সপিরেশন ফর অল দি আদার জেনারেশনস। বিকজ একটা যে কোনো কান্ট্রিতে কমিউনিটির উইমেনরা একটা বড় মেজরিটি, যে একটা কথা আমরা লাস্ট একবার একটা কথা বলতেছিলাম না সবাই মিলে, যে স্টেরিওটাইপ। সব কমিউনিটিতে কিন্তু মেজরিটি অফ দ্য পার্সন যেভাবে কাজ করবে সেটাই স্টেরিওটাইপ হিসেবে পরবর্তীতে স্ট্যাবলিশ হবে। সো ইফ ইটস নট দেয়ার, বি দ্যাট স্টেরিওটাইপ, স্টার্ট আ নিউ মুভমেন্ট ইনশাআল্লাহ। এটা বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।